আহ আসসালামু আলাইকুম। আমাদের আগের লাইভটা একটু সমস্যা হয়েছে, এজন্য একটু অফ হয়ে গেছিল, আবার পরে আবার ডিসকানেক্টেড হয়েছে মাইক্রোফোনটা। সো আমরা আবারও চলে আসছি আপনাদের সামনে ইনশাল্লাহ। আমরা একটু অপেক্ষা করব না, আমরা শুরুই করে দিব। ফার্স্ট অফ অল আমরা আজকে আপনাদেরকে যে জিনিসটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইংলিশ রাইটিং এর উপর একটা ক্লাস। আর আপনারা জেনে খুবই খুশি হবেন যে ইংলিশ রাইটিং এর জন্য আপনারা যে হাজার হাজার রুলস শিখেছেন, এইখানে কোনো রুলস নাই। বাট আপনি এখানে একদম বেসিক থেকে আপনি নিউজ পেপারের মতো করে ইংলিশ রাইটিং করতে পারবেন, একদম বেসিক থেকে। হ্যাঁ, সো আপনাদের এই আয়োজনটা শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে যাতে করে আপনারা আমাদের ক্লাসগুলো করেন, এবং এর ফলে আমাদের 5টা ক্লাস করেও কিন্তু অনেকেই ইংলিশের হোমওয়ার্ক জমা দিয়ে দিয়েছে, রাইটিং শিখে গেছে, এবং তারাও কিন্তু আজকের ক্লাসে এখানে কিন্তু উপস্থিত। ঠিক আছে, সো আপনাদের কাছেও আমরা আজকের ক্লাসটা উপস্থিত কামনা করি ইনশাল্লাহ। আমি এখানে একটু শেয়ার দিয়ে দিচ্ছি যাতে করে যাতে করে সবাই আসতে পারে এর জন্য। হুম, একটু শেয়ার দিয়ে দিচ্ছি, চলে আসবে রিসেন্টলি। ওকে। হুম, ওকে। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আর একটু সাউন্ড এখন শোনা যাচ্ছে? জুমে ক্লাস হবে না? আসসালামু আলাইকুম। অবভিয়াসলি জুমে ক্লাস হবে, জুমেও ক্লাস হবে, লাইভেও ক্লাস হবে, সব জায়গায় ক্লাস হবে। ওকে, আচ্ছা আমরা শুরু করি যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আজকে কোনো স্ট্রাকচার নাই, কোনো কিচ্ছু নেই। আপনি কিভাবে সহজে ফ্রি হ্যান্ড রাইটিং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এবং নিউজ পেপারের মতো আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমের মতো লিখতে পারেন, এইটার উপর আজকে ক্লাস হচ্ছে। দেখেন, এই যে এইটা দেখেন, আপনারা দেখে দেখে ভয় পাবেন যে আল্লাহ, এই কত বড় জিনিস আমরা কিভাবে লিখবো। আজকের যে টপিকসটা, এটাও কিন্তু মারাত্মক একটা টপিক, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতি সংকটের উপরে আপনাদের একটা ক্লাস নিচ্ছি আমি। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে কি লেখা আছে যে টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন তো শোনা যাচ্ছে, রাইট? এখন তো শোনা যাচ্ছে। ওকে, মাশাআল্লাহ। আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি। আমি মোবাইল থেকে এই কমেন্টস গুলো পড়ার চেষ্টা করি, কারণ ওইখানে কমেন্টস পড়তে আমার একটু বাঁকা হতে হচ্ছে। সো আমি মোবাইল থেকে একটু পড়ার চেষ্টা করতেছি। ফেসবুক। আচ্ছা, ওকে। আহ ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করেছেন। আপনাদের সবার আগে নামই আমি বলবো, একটু একটু ওয়েট করতে হবে। দেখেন, এই জিনিসটা আমরা ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। ঠিক আছে, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং সরাসরি, কোনো রুলস নাই যে এই ভার্ব থাকলে এইটা বসে, এই ভার্ব থাকলে এইটা বসে, এরকম কোনো কিছু না। দেখেন এখানে কি লেখা আছে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে পণ্য বিনিময় করে। এই যে দেখেন করে, তারপরে দেখেন এগুলা ভার্ব যা অর্থনীতিকে ত্বরান্বিত করে। এইখানে তিন তিন রকমের ভার্ব আছে, কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটা ভার্বই এখানে আমরা রেখেছি। এই যে দেখেন পরবর্তী করে, এই যে করতে পারে, তারপরে দেখেন এই যে দেখেন এগুলা সব প্রেজেন্ট ইনডিফিনাইট, সবগুলা প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে উদাহরণস্বরূপ হয়েছিল, এই যে দেখেন ল। আপনি একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই পুরো ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে ল, ত, ম, এই তিনটা যদি থাকে তাহলে মনে রাখবেন ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। ত, ল, ম, এই তিনটা যদি থাকে তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো। কোথায়? ভার্বের শেষে। যে দেখেন এখানে ত, ল, ম আছে না, এখানে ত, ল, ম আছে, এই যে ল আছে, দেখছেন? এরকম করে মানে জাস্ট মনে রাখবেন যে ভার্বে যদি ত, ল, ম থাকে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো, আর ত, ল, ম না থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম বসাবো না। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ব। ব থাকলে আমরা কি বসাবো? শ্যাল অথবা উইল প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। মানে জাস্ট দেখেন এগুলা কোনো রুলস না, এগুলা কোনো রুলস না। জাস্ট আমি আপনাদেরকে বলছি যে এগুলো তো আমরা মানে জাস্ট এই জিনিসগুলো দেখেই বুঝে নিব, আর কোনো নাই। আর যেটা কাহিনী সেটা হচ্ছে যে আপনি জাস্ট স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ভার্ব বসাবেন, এটাই হচ্ছে মূল স্ট্রাকচার। মূল স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ভার্ব বসাবেন, আর কোনো স্ট্রাকচার নাই। সাবজেক্ট দেখবেন, সাবজেক্ট হলে ভার্ব বসবে, সাবজেক্ট না বসালে ভার্ব বসানোর দরকার নাই। বুঝে গেছে? শুধু সাবজেক্টের পরপরই ভার্বটা বসাবেন, এটাই স্ট্রাকচার। ওকে, আর এর পাশাপাশি আমরা নিউজ পেপারের মতন করে দেখব। মানে এই যে দেখেন এখান থেকে আমরা 3টা নিউজ পেপার এনেছি, এই যে পত্রিকা থেকে। উপরেরটা হচ্ছে গার্ডিয়ান, উপরেরটা হচ্ছে আমাদের আপনাদের গার্ডিয়ান পত্রিকা, নিচেরটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম, আর তার নিচেরটা হচ্ছে আল জাজিরা পত্রিকা। এই 3টা পত্রিকা থেকে 3টা লাইন এনেছি। প্রথমে আমরা কাজটা করব কি, প্রথম কাজটা হচ্ছে আমরা এই লাইনটাকে আমাদের নিজের মতন করে
মানে করব কি দিয়ে, সাবজেক্ট এরপরে ভার্ব বসে, এতটুকু মনে রেখে। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা একদম শুরু থেকে শুরু করি। তলম, তবে খেলি, একটা জিনিস মাথায় রাখবেন, এই তিনটা শব্দ খেলি বা খেলা, চলা অথবা বলা অথবা তোলা, এই তিনটা থাকলে এই তিনটা ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এই তিনটা শেষেও ল আছে, এই যে দেখেন ল, এই যে দেখেন ল, এই যে দেখেন ল, এই চারটা শব্দ, এই চারটা শব্দ জাস্ট একটু মনে রাখেন যে এই চারটা শব্দের শেষে ল আছে, কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে না। ব্যাস হয়ে গেছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর রুলস শেখা। আসেন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখি পৃথিবীর সব থেকে সহজতম পদ্ধতিতে, কোনো স্ট্রাকচার নাই। আসেন, এই যে উপরে একটা লাইন দেখতে পাচ্ছেন, যদিও লাইনটা অনেক ছোট হয়ে গেছে, আমার মনে হয় আরেকটু বড় করলে আপনারা দেখতে পারবেন, তবে আমি আপনাকে লাইনটা পড়ে শোনাই দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে লাইনটা পড়ে শোনাই দিচ্ছি যে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দেখতে কি পাচ্ছেন এই লাইনটা? আসলে এই লাইনটা আমাদের প্রত্যেকবার বড় করেই থাকে, আজকে হঠাৎ ছোট। ওকে, আচ্ছা এই বাংলা আর্টিকেল কোন নিউজ পেপার থেকে নেওয়া হয়? এই বাংলা আর্টিকেল গুলো কোন নিউজ পেপার থেকে নেওয়া হয় না, এই বাংলা আর্টিকেল গুলো আমরা হচ্ছে বিভিন্ন ফোকাস রাইটিং এর যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আমরা আর্টিকেল গুলো তুলে নিয়ে আসি, আর বই, বিভিন্ন বইগুলো, আর পাশাপাশি এই বাংলা আর্টিকেল গুলো অন্যান্য পত্রিকাগুলো কিভাবে লিখছে সেগুলো আমরা তুলে নিয়ে আসি। এই প্রথম বাংলা রাইটিং গুলো আপনারা পাবেন আমাদের নিজস্ব টিউটর ইংলিশ টিউটরের বই থেকে, ইনশাল্লাহ সামনে আসছে, ইনশাল্লাহ সেখান থেকে পাবেন। তাই একটু দেরি হবে, একটু প্রুফ রিডারের কাজ চলছে। আচ্ছা এখন দেখেন, এটা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানান কমেন্টস করে, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, চলি, বলি, খেলি, তুলি, এই চারটা শব্দ ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে না। তল ম থাকবে কিন্তু ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে না, এইটা জাস্ট একটু মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, দেখেন এইখানে আপনাকে মনে রাখতে হবে স্ট্রাকচার একটাই, সেটা কি সাবজেক্টের পরে ভার্ব বসে, এইটাই স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নাই। ইংলিশ রাইটিং এর কোনো স্ট্রাকচার নাই। আপনারা এই স্ট্রাকচার দিয়ে দিয়ে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাবেন, ব্যাংকে ধরা খাবেন, আইএলটিএস এ ধরা খাবেন, সব জায়গায় ধরা খাবেন। স্ট্রাকচার শিখলে স্ট্রাকচারের মধ্যেই পড়ে থাকবেন, সেখান থেকে বের হতে পারবেন না। সরাসরি আমরা একটা করে লাইন নিচ্ছি, দেখেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। যদি ভার্ব না খুঁজে পান তাহলে মনে রাখবেন জাস্ট এম ইজ আর বসাতে হয়, এম ইজ আর বসাতে হয় যদি সেন্টেন্সে আমরা ভার্ব না খুঁজে পাই। আর যদি দেখবেন যে এম ইজ আর এর বদলে আপনারা যদি একটু একটু নিউজ পেপারের মতন করতে চান তাহলে রিমেইনস বসাবেন। কি বসাবেন? রিমেইনস বসাবেন। আর যদি অন্য পত্রিকাগুলো কি করে, অ্যামিজারের বদলে কি বসে? স্ট্যান্ড অ্যাজ অথবা স্ট্যান্ড ফর, যেটাই দেন সেটাই হবে, স্ট্যান্ড ফর, এটা বসাই। ব্যাস, এই যে মনে রাখবেন, যেহেতু এটা এখন আমার মনে রাখার দরকার নাই, এইটাও আমার এখন মনে রাখার দরকার নাই, জাস্ট নর্মালি মনে রাখবেন যে এম ইজ আর বসে, কি বসে? এম ইজ আর। যদি ভার্ব না খুঁজে পাই তাহলে এম ইজ আর বসাই দিব, কারণ বাংলা বাক্যে ভার্ব খুঁজে পাওয়া যায় না, ভার্ব উজ্জ্ব থাকে মাঝে মাঝে, সবগুলাতে না। যেমন ধরেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এইখানে আমরা সাবজেক্ট কোনটা, আমাদের দেশে বলা হয় যে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন তাহলে সাবজেক্ট খুঁজে পাবেন কে বা কারা দিয়ে, এগুলো ধরেন না। আপনি ধরেন আমি ধরলাম যে আমরা এখন কি নিয়ে পড়ছি, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পড়ছি, তার মানে আন্তর্জাতিক বাণিজ্য এইটা হচ্ছে সাবজেক্ট। এখন যদি আপনি এই সাবজেক্টটা লিখেন তাহলে আপনাকে একটা ভার্ব লিখতে হবে। তো আন্তর্জাতিক বাণিজ্যের ইংলিশটা কি আগে লিখে ফেলেন, আপনার মাথায় এটা এসেছে, দেখেন ইন্টারন্যাশনাল, ওকে। আর এই যে বাণিজ্য ইংলিশ কি? ট্রেড। ওকে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন এটা কি লিখেছেন? এটা লিখেছেন সাবজেক্ট, তাই সাবজেক্ট লিখে ফেললে ভার্ব লিখতে হবে ভাই, উপায় নাই। এখন আপনি এই সেন্টেন্সে ভার্ব খুঁজে পান, দেখেন তো কোনটা ভার্ব? বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এই সেন্টেন্সে কোনটা ভার্ব বলেন তো? চলা, বলা, খেলা, তোলা, এই ক্রিয়াগুলোর ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেটা বলেছেন। জি জি জি, হ্যাঁ। আপনারা একটু একটু কমেন্টস করেন যে এখানে আপনারা ভার্ব দেখতে পাচ্ছেন কিনা, আমি এখান থেকে দেখি। হ্যাঁ, আমি বলে দিয়েছি রিফাত খান,
ঠিকঠাক দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, খুবই দারুণ, থ্যাঙ্কস। ওকে, এখন দেখেন এই সেন্টেন্স আপনি ভার্ব খুঁজে পাবেন না। ভার্ব না খুঁজে পেলে কি বসাতে হয়? এম ইজ আর বসাতে হয়। তা এই যে ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কি বসবে? ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কি বসবে? এম বসে? আয়ের সাথে এম বসে, আর বসবে? এখানে কি অনেকগুলো কিছু বোঝানো হয়েছে? না, এখানে একটা বোঝানো হয়েছে, তাই আমরা এখানে ইজ বসাবো। ভার্ব নাই, বাংলা বাক্যে ভার্ব থাকে না, সো ভার্ব যেহেতু নাই, সো আমি বসালাম ইজ। বুঝে গেছে? এখন দেখেন, আপনি এখন চিন্তা করতেছেন এখন তাহলে কি বসাবো। আপনার সাবজেক্টের ভার্ব বসানো হয়ে গেছে, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা বসান, আপনার আর কোনো মাথা ব্যথা নেই। কি আছে দেখেন, বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তবে একটা জিনিস মাথায় রাখেন, যার সাথে ল আছে তার সাথে পরেরটার সম্পর্ক, তাই পরেরটা আগে লিখতে হবে, আগেরটা পরে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় বড় সাবজেক্টের স্টাইল, বড় বড় অবজেক্ট, বড় বড় সাবজেক্টের স্টাইল। এগুলো আমাদের রুটিন দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, সমস্যা নাই, ওগুলা ক্লাস হবে, সমস্যা নাই। তো অন্যতম প্রধান চালিকা শক্তি এটা আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে, মানে যেটার সাথে র আছে এটা আগে লিখা যাবে না কখনো। হ্যাঁ, তো দেখেন অন্যতম ইংলিশ কি? ওয়ান অফ দি, এর মানে হচ্ছে অন্যতম। বুঝে গেছে? ওয়ান অফ দি কি বলছে? প্রধান, মেজর, অথবা আপনি মেজর না লিখে একদম নর্মাল ইংলিশ লিখেন যে মেইন। কি লিখবেন? মেইন লিখবেন। তারপরে দেখেন চালিকা শক্তি ইংলিশ কি? চালিকা শক্তি ইংলিশ হচ্ছে ড্রাইভিং ফোর্স, মানে আমি ফ্রেজাল ভার্ব দিয়ে বললাম। চালিকা শক্তি ইংলিশ হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিং মানে কি? আমরা চালাই না, ড্রাইভিং, ড্রাইভিং ফোর্স। এই যে দেখেন ড্রাইভিং ফোর্সেস, ড্রাইভিং ফোর্সেস। ওকে, হয়ে গেছে কাজ। এখন কেন এর সাথে ই এস বসাইলাম? আপনি যেখানেই ওয়ান অফ দি লিখবেন, ওয়ান অফ লিখলেই তারপরের নাউনটা সবসময় প্লুরাল দিবেন। এই যে দেখেন আমি তারপরের নাউনটা প্লুরাল দিলাম, কাহিনী শেষ। এখন এইটা বড় বড় সাবজেক্ট আর বড় বড় অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এই যে দেখেন বিশ্ব অর্থনীতির প্রধান চালিকা শক্তি, এটা হচ্ছে বড় বড় অবজেক্ট। আমাদের একটা ক্লাস হবে, সেই ক্লাস আপনাকে শেখানো হবে বড় বড় সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, বড় বড় অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়। সেখানেও এইভাবে, যেমন আজকের ক্লাসটা কি ভার্বের উপরে, এটা কোন ভার্ব? প্রধান চালিকা শক্তি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এখানে ত ল ম নাই, ব নাই, সো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, সো দেখেন ফোর্সেস। এখন এইটা তো আপনি লিখলেন, আচ্ছা এখন আমাদের কাজটা কি হবে? এইটা নিউজ পেপার গুলো কিভাবে লিখে এইটা আমরা দেখব। দেখেন সাবজেক্ট আর ভার্ব বসাবেন, আপনার মাথায় যেটাই আসবে সেটাই বসান, আর ভার্ব খুঁজে বের করার পদ্ধতি আমি আপনাকে শেখাই দিচ্ছি, এখন একটা ক্লাসে শেখাই দিচ্ছি। এই যে দেখেন এবার আমরা চলে আসলাম কোথায়? নিউজ পেপারে চলে আসলাম। আমরা যে সেন্টেন্সটা লিখলাম, এই একই সেন্টেন্স গার্ডিয়ান পত্রিকা লিখেছে, একই সেন্টেন্স আপনার নিউ ইয়র্ক টাইম লিখেছে, একই সেন্টেন্স আপনার আল জাজিরা পত্রিকা লিখেছে। এই পত্রিকার সাথে অবশ্যই আপনাদের পরিচয় আছে, আই থিঙ্ক আছে আপনাদের পরিচয়। ওকে, ইজ, ওকে ইজ। আচ্ছা, ইজ এর বদলে আমরা কি বসাতে পারি? যারা আগে ক্লাস করেছেন সমস্যা নাই, ইজ এর বদলে, এম এর বদলে, আর এর বদলে যদি আপনি পত্রিকার মতন করে লিখতে চান তাহলে আপনাকে বসাতে হবে রিমেইনস, রিমাইন্স। আর যদি আপনি এইটাও লিখতে পারেন যে স্ট্যান্ড অ্যাজ, এগুলা লিখবেন, এগুলা পত্রিকার মতন। আসেন পত্রিকা কিভাবে লিখেছে দেখেন, ইন্টারন্যাশনাল ট্রেড, আমরাও ইন্টারন্যাশনাল ট্রেডই লিখেছিলাম, ঠিক আছে? এখন আমরা কি লিখেছিলাম? ইজ ওয়ান অফ দা, ঠিক আছে, আমরা এটা লিখেছিলাম। তারা কি লিখেছে? প্লেস আ পিভোটাল রোল, প্লেস আ পিভোটাল রোল। বলছে কি যে প্লেস মানে হচ্ছে পালন করা, পিভোটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, প্লেস আ পিভোটাল রোল। এই যে দেখেন প্লেসের সাথে এস দিয়েছে, বুঝে গেছে? ভার্বের সাথে এস বা ইএস দেয় প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে। তো প্লেস আ পিভোটাল রোল, আমরা এখানে ইজ বসাইছিলাম এই জায়গাটাতে। তারপরে দেখেন ইন দা, ইন ড্রাইভিং, ড্রাইভিং মানে হচ্ছে চালিকা শক্তি, ড্রাইভিং মানে হচ্ছে চালক। তো গুরুত্বপূর্ণ চালক হিসাবে কাজ করে কি? ইন্টারন্যাশনাল ট্রেড, দা গ্লোবাল ইকোনমি। আমরা কি করেছিলাম? গ্লোবাল ইকোনমি দিয়েছিলাম। গ্লোবাল ইকোনমি মনে হয় মিস্টেক গেছে না? বিশ্ব অর্থনীতির প্রধান চালিকা শক্তি, এই যে এখানে মিস্টেক গেছে। এই যে প্রধান চালিকা শক্তি, এখানে তো আমরা লিখলাম যে মেজর ড্রাইভিং ফোর্স, এটা তারপরে কি লিখবো? এই যে এতটুকু তো আমরা লিখি নাই, এই যে আবার দেখায় আপনাকে, এই যে এটা তো বাদ গেছে, আমরা শুধু এতটুকু লিখেছি যে প্রধান চালিকা শক্তি, এতটুকু লিখেছিলাম, তাই না? কেউ ধরতে পারেননি এখনো, কেউ ধরতে পারেননি এখনো।
আমরা শুধু অন্যতম প্রধান চালিকা শক্তি এতটুকু লিখেছিলাম যে ওয়ান অফ দি মেজর, হ্যাঁ, ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স এইটা লিখেছিলাম। আর এই যে দেখেন আমি ওইখান থেকে ধরতে পারলাম কি আমি এই যে বিশ্ব অর্থনীতির ইংলিশ কি হবে, ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি এটা বাদ গেছে, ওয়ার্ল্ড ইকোনমি অফ দি, অফ দি ওয়ার্ল্ড ইকোনমি, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমি অফ দিস, অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি এইটা আমরা বাদ দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এতটুকু বিশ্ব অর্থনীতির ইংলিশটা বাদ চলে গেছে, সমস্যা নাই, বাদ চলে যাক, আমরা এখান থেকে ওইটা দেওয়া যায়, ওইটা দেওয়া যায়, যেটা যেখানে আছে সেটা সেখানে দিবেন। এই যে দেখেন গ্লোবাল ইকোনমি, এরা কি বলেছে, গ্লোবাল ইকোনমিকে, গ্লোবাল ইকোনমিক গ্রোথ এইটাকে সাবজেক্ট ধরেছে কে, নিউ ইয়র্ক টাইম পত্রিকা। কাকে সাবজেক্ট ধরেছে, গ্লোবাল ইকোনমিক গ্রোথ কে সাবজেক্ট ধরেছে। তাহলে আমাদের দেশে কি শেখানো হচ্ছে, যে আপনাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট, এটা গ্রামার ভাই। আর এইখানে দেখেন আপনার মনে হচ্ছে যে আমি গ্লোবাল ইকোনমিক গ্রোথটাকে শুরুতে নিয়ে আসবো, নিয়ে আসেন, সমস্যা কোথায়, আপনি নিয়ে আসেন। এই যে দেখেন নিউ ইয়র্ক টাইম পত্রিকা নিয়ে চলে এসেছে গ্লোবাল ইকোনমি ইজ লার্জলি ফুয়েলড, ইজ লার্জলি ফুয়েল, ফুয়েল মানে আবার জ্বালানি এটা বোঝেন না, ইজ লার্জলি ফুয়েল মানে হচ্ছে, এটা মানে হচ্ছে চালক বা অগ্রগতি, চালক বা অগ্রগতি। দেখেন ইজ বসাইছিলাম, ওরাও বসাইছে লার্জলি ফুয়েলড, হ্যাঁ, বাই ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে। আমরা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে অন্যতম প্রধান চালিকা শক্তি, আর এরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করেছে, আর কিচ্ছু না। আপনিও প্যাসিভ ভয়েসে যখন লেখা শিখবেন, আমাদের একটা ভয়েসের উপরে ক্লাস আছে, সেখানে শেখানো হবে যে আপনি ভয়েস দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, সেখানে শেখানো হবে। তো দেখেন আমরা কি লিখেছিলাম, ইন্টারন্যাশনাল ট্রেডটাকে একদম সাবজেক্ট হিসেবে দিয়েছিলাম, আর ইজ ওয়ান অফ দ্য লিখেছিলাম। আর এখানে দেখেন শব্দ চয়েসগুলো দেখেন, আপনি ওয়ান অফ দ্য দেওয়ার বদলে আপনি যদি পিভোটাল এগুলো দেন, পিভোটাল রোল, অথবা আপনি ফুয়েলড এগুলো দেন, তাহলে এগুলো আরো বেশি ইন্টারন্যাশনাল হবে। আবার দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড, আমরাও ইন্টারন্যাশনাল ট্রেড দিয়েছি। এই যে দেখেন রিমেইনস কারা দিয়েছে, আল জাজিরা পত্রিকা, আল জাজিরা, শুধু আল জাজিরাই দেয় না, ম্যাক্সিমাম পত্রিকায় এটা ইউজ করে। এই যে রিমেইনস আরেকজন লিখেছে, এই যে দেখেন পোজ, এটা হচ্ছে গার্ডিয়ান দেয়, এটা হচ্ছে গার্ডিয়ান দেয়, পোজ, এই পোজ হচ্ছে গার্ডিয়ান দেয়। যদিও আমি বলবো পোজ আপনারা শিখবেন না, কারণ এগুলো হচ্ছে চোরা বুদ্ধি। আমরা যারা পরীক্ষা দিই, বিভিন্ন রিটেন পরীক্ষা দিই, যখন একটা ওয়ার্ডের মানে ভুলে যায় না, তখন কি করি আমরা, পোজ এই শব্দটা দিয়ে দিই। পোজ মানে আপনার যে কোনো ওয়ার্ডের মানেই এক, বুঝতে পেরেছেন। পোজ মানে ধরেন গুরুত্বপূর্ণ বোঝাবে, আর পোজ মানে প্রধান চালিকা শক্তিও বোঝাবে, পোজ মানে খাওয়া বোঝাবে, পোজ মানে হাঁটাও বোঝাবে। সো এটা হচ্ছে গার্ডিয়ানের স্টাইল, হ্যাঁ, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে গার্ডিয়ানের স্টাইল। তো ইন্টারন্যাশনাল রিমেইনস, এই যে ইজ এর বদলে কি বসাচ্ছে, রিমেইনস। আর কি পিলার দেখেন, আমরা কি বলেছি, ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মেজর ড্রাইভিং ফোর্স, তারা বলতেছে কি পিলার, কি পিলার। দেখেন এই যে শব্দগুলা, এগুলা খাতায় নোট করেন, এই শব্দগুলা কি করবেন, খাতায় নোট করেন। ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ওয়ান অফ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, হ্যাঁ। আর এই দেখেন ওয়ার্ল্ড ইকোনমি বলা বাদ দিয়ে গ্লোবাল ইকোনমি বলবেন, এটা দেখতে সুন্দর হয়। কি পিলার অফ দ্য গ্লোবাল ইকোনমি, দেখেন এখানেও গ্লোবাল ইকোনমি ইউজ করা হয়েছে। এই যে দেখেন এরাও গ্লোবাল ইউজ করেছে। আমরা কি ইউজ করি বলেন তো, আমরা ওয়ার্ল্ড ইউজ করি, আমরা কি করি, ওয়ার্ল্ড ইউজ করি, ওয়ার্ল্ড মানে বিশ্ব। আর ওরা নিউজ পেপারগুলো কি ইউজ করে, গ্লোবাল ইউজ করে। তাই ওয়ার্ল্ডের পাশে গ্লোবাল লিখে রাখেন। তো আপনি যখন ওয়ার্ল্ড না ইউজ করে গ্লোবাল ইউজ করবেন, তখন এটা দেখতে সুন্দর লাগবে। তো এটা তো চলে গেল, এখন নেক্সট সাইলেন্টলি আসেন। এখন এইখানে সাবজেক্ট কোনটা, এটা আপনারা বলবেন। এইখানে সাবজেক্ট কোনটা, বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে পণ্য ও সেবা বিনিময় করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। মূলত আমাদের কাহিনী হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসানো, আর কোনো স্ট্রাকচার নাই। তারপরে যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসাই দিব, বুঝে গেছে, যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসাই দিব। বলেন তো, ইতি মেঘলা রায়হান ইন্টারন্যাশনাল ট্রেড, ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ভেবেছিলাম পরে আবার লিখবেন তাই বলিনি। ও আচ্ছা, হ্যাঁ, ফারজানা ইয়াসমিন লিখেছে, এবং মেঘলা রহমান, ওকে। তারপর হচ্ছে মুস্তফা ইতি, তারপর হচ্ছে সুমন রানা, পোজ ড্রাইভিং হলো কোনো ড্রাইভ না হয়ে ড্রাইভ ফোর্স, হ্যাঁ, ড্রাইভ ফোর্স, এইটা কি। আর আমরা ড্রাইভিং কেন হলো এইটা বলা হচ্ছে, ড্রাইভিং ফোর্স, ড্রাইভ ফোর্স হয় না, ড্রাইভিং ফোর্স। ড্রাইভ মানে হচ্ছে চালক, আর ড্রাইভিং মানে হচ্ছে চালিকা, বুঝে গেছে, এতটুকু মানে কন্টিনিউয়াস।
স্ট্যান্ড অ্যাজ, এই যে দেখেন আব্দুর রহমান লিখেছে স্ট্যান্ড অ্যাজ, মানে হচ্ছে উনি আমাদের ক্লাসগুলো করেছেন, বুঝতে পেরেছেন? এই যে দেখেন অনেকেই করেছেন, সমস্যা নাই, আপনারা করেননি এমন না। এখন এখানে সাবজেক্ট কোনটা একটু জানান, কমেন্টস করেন। বিভিন্ন দেশ, বিভিন্ন দেশ হচ্ছে আমাদের সাবজেক্ট। এই যে বিভিন্ন দেশ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। যদি আপনি সাবজেক্ট লিখে ফেলেন, মানে ধরেন শুরুতে সাবজেক্ট আছে, আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন, সাবজেক্ট লিখলে আপনাকে ভার্ব লিখতে হবে, মানে কোনটা লিখতে হবে? বিনিময় করে, এটা লিখে ফেলতে হবে, কারণ সাবজেক্ট আর ভার্ব একে অপরকে ছাড়া চলে না। এখন আপনি চিন্তা করছেন আমি সাবজেক্ট লিখবো না অন্যটা লিখবো, তাহলে তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে না। আপনি চিন্তা করছেন যে একে অপরের সঙ্গে এই জিনিসটা আগে লিখবো, সমস্যা নেই, আপনি লিখেন, কিন্তু আপনার সাবজেক্ট লিখলে এটা করতে হবে। এখন দেখেন বিভিন্ন দেশ, এইটাকে আমরা কি বলতে পারি? যে সেভারেল কান্ট্রি বলতে পারি, অথবা আপনি বলতে পারেন ডিফারেন্ট, হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন যে ডিফারেন্ট, ডিফারেন্ট, সরি, আমরা এই যে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে যেটার উচ্চারণ হবে ডিফারেন্ট, বুঝতে পেরেছেন? ডিফারেন্ট, হয় সেভারেল লিখবেন না হয় ডিফারেন্ট লিখবেন। সেভারেলটা হচ্ছে পত্রিকা মানে বিভিন্ন, আর ডিফারেন্ট মানেও বিভিন্ন, কিন্তু সেভারেলটা পত্রিকার স্টাইল, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, দেশ, দেশ কি? কান্ট্রিজ, কান্ট্রিজ। এখানে কান্ট্রিজ কেন দিলাম? কারণ আপনি সেভারেল লিখবেন, ডিফারেন্ট লিখবেন, অথবা ম্যানি, এই 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 যে আপনার ডিটারমিনার, আপনারা গ্রামারে পড়ে আসছেন, এই ডিটারমিনার গুলো অনেকগুলা বোঝায়, এর জন্য এর পরের নাউনটা সবসময় এস অথবা ইএস প্লুরাল করে দিতে হয়। তাই আমরা এইভাবে লিখে দিই যে ডিফারেন্ট কান্ট্রিজ এবং সেভারেল কান্ট্রিজ। অনেক স্টুডেন্ট বলছে ভাইয়া ডিফারেন্স, স্টুডেন্ট ডিফারেন্স এর সাথে এস বসে, এটা কি সঠিক? না ভাই, এটা আসলে ভুল, ডিফারেন্সের সাথে এস বসে না, যারা বসায় তারা আসলে ভুল করে। আচ্ছা যাই হোক, এখন দেখেন লিখে ফেলেছি বিনিময় করে, এখানে তল ম আছে, আছে ব আছে নাই, তাহলে এখানে শুধুমাত্র আমরা কি বসাবো? ভার্বের মূল ফর্ম, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাই দিব। তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাই দেন, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। তাহলে দেখেন, এই যে দেখেন সেভারেল কান্ট্রিজ এক্সচেঞ্জ, অথবা ডিফারেন্ট কান্ট্রিজ এক্সচেঞ্জ, হয়ে গেছে। কি বসালাম? সাবজেক্ট বসালাম আর ভার্ব বসালাম। এখন আপনার ইচ্ছা মতন বাইরে আপনি বসাইতে থাকেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন একে অপরের সঙ্গে পণ্য ও সেবার, এইটা এখন বসাবেন। এখন আপনি চিন্তা করছেন পণ্য ও সেবা আগে বসাবো, এইটা পরে বসাবো, বসান, সমস্যা কি? কোনো সমস্যা নাই, কোনো স্ট্রাকচার নাই। এখন আপনি চিন্তা করতেছেন না, আমি তাহলে একটা কাজ করি, একে অপরের সঙ্গে এইটা আগে বসাই। বলেন তো একে অপরের সঙ্গে ইংলিশ কি হবে? ওয়ান অ্যানাদার নাকি ইচ আদার? বলেন তো, কমেন্টস করেন। এটা আপনাদের এখন শেখাবো। আপনারা যে গ্রামার পড়ে আসছেন সেই গ্রামার কি সঠিক, নাকি আমি যেটা পড়াচ্ছি সেটা সঠিক দেখাবো এটা আজকে। বলেন তো ওয়ান অ্যানাদার না ইচ আদার, কোনটা সঠিক? প্রেজেন্ট ইনডিফিনাইট, বুঝে গেছে? এটা হচ্ছে যে করে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, ঠিক আছে? তল ম থাকলে কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে, মানে পাস্ট ইনডিফিনাইট। আর ব থাকলে কি হবে? শ্যাল উইল, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। আমরা শ্যাল উইল দেখাবো এটা ভার্বের 1 নাম্বার ফর্ম কোনটা। যেমন এইটাকে আপনি ভার্বের 2 নাম্বার ফর্ম বানাতে হলে ডি যুক্ত করে দিতে হবে, হ্যাঁ। আর এটার আগে যদি এইটা মানে যে কান্ট্রি, কান্ট্রি যদি লেখা থাকতো শুধু কান্ট্রি, মানে এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে এর সাথে এস যুক্ত হয়ে যেত। যাই হোক, এখন এস যুক্ত হবে না, এগুলো দেখাবো, এগুলো আস্তে আস্তে, একবারে না, আস্তে আস্তে ওগুলো দেখা গেল। ওয়ান অ্যানাদার নাকি ইচ আদার, কোনটা বসবে? কমেন্টস করেন। ওয়ান অ্যানাদার, ইচ আদার। এমডি বেলাল হোসেন, দুইজন হলে ওয়ান অ্যানাদার। মাসুম সালামি উল্টা হয়ে গেছে, আপনি একটু আলাদা করে করেন। ওয়ান অ্যানাদার, একজন লিখেছে রবিউল ইসলাম লিখেছে ওয়ান অ্যানাদার, একজন লিখেছে ইচ আদার। ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক বোঝালে, আর ইচ আদার হচ্ছে দুইজন বোঝালে। কিন্তু এই পুরো তথ্যটা ওল্ড গ্রামার, ওল্ড গ্রামার। মডার্ন গ্রামারে কি? মডার্ন গ্রামার কি বলতেছে? মডার্ন গ্রামার বলতেছে যে ভাই আপনি যে এই জিনিসগুলা শিখে আসছেন এই জিনিসগুলা ভুল, এই জিনিসগুলা দুইটাই কোনোটার জন্য বসে না। ওয়ান অ্যানাদারও বসে, ইচ আদারও বসে, তাই এইখান থেকে আর কোনো কোশ্চিন হবে না আপনাদের পরীক্ষায়, বুঝতে পেরেছেন? যেহেতু মডার্ন গ্রামার এটাকে চেঞ্জ করে দিয়েছে, তাই এখন আর কোশ্চিনের পরিবর্তন চলে এসেছে। কারণ এখনকার চাকরি পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম বিআইবিএম, আইবিএ, এফবিএস এরাই কোশ্চিন করে থাকে। সো এরা কিন্তু খুব স্ট্যান্ডার্ড, এই জিনিস আর কোশ্চিন করবে না, কারণ এরা দেখে ফেলছে এই জিনিস, হ্যাঁ। আচ্ছা আসেন, এখন দেখেন আপনি একে অপরের সঙ্গে ইচ আদারও লিখতে পারেন, ওয়ান অ্যানাদারও লিখতে পারেন। ইচ আদার
অথবা ওয়ান অ্যানাদার, আমি দুইটাই লিখে দিলাম, ওয়ান অ্যানাদার। পণ্য ও সেবা, পণ্য আপনি প্রোডাক্টও দিতে পারেন, পণ্যর ইংলিশ হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, আর অথবা আপনি গুডস দিতে পারেন, গুডস, গুড মানে ভালো, এর সাথে এস যুক্ত করলে এটা হয়ে যায় কি প্রোডাক্ট, পণ্য। আর সেবা কি, সে ও ও লেখা আছে, ও ইংলিশ কি অ্যান্ড সার্ভিস। দেখেন আমি আপনাকে কোনো রুলস শিখাইলাম, কোনো স্ট্রাকচার শিখাইলাম, অ্যান্ড সার্ভিস, সার্ভিস, এই যে সার্ভিসটা আমি এখানে লিখে দিই, সার্ভিস। এখন আপনি এগুলোর সাথে এস যুক্ত করবেন, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। কেন এস যুক্ত করবেন? আপনি কিছু জিনিসের সাথে এস যুক্ত করবেন, এই এস গুলো যুক্ত করলে যারা আপনার খাতা দেখে তারা আপনাকে একদম মনে করে আপনি খুবই বেশি প্রফেশনাল, খুবই বেশি প্রফেশনাল। আমরা সবাই জানি যে TION এই শব্দগুলোর সাথে এস যুক্ত হয় না, এস যুক্ত হয় না, না এস যুক্ত হয়। আপনি পড়বেন কিছু ইয়াতে দেখবেন এস যুক্ত করে রাখছে নিউজ পেপার গুলোতে। তো আপনি যখন এগুলোর সাথে এস যুক্ত করে দিবেন তখন যারা আপনার খাতা দেখবে তারা ভাববে আপনি খুব প্রফেশনাল। আসেন, আর আপনি যদি ডিফারেন্ট না লিখে সেভারেল লিখেন, এইটা দিক লিখলে আপনাকে আরো বেশি প্রফেশনাল বলবে। এখন আসেন আমরা একটু নিউজ পেপার গুলো দেখি যে নিউজ পেপার এখানে কি ইউজ করছে, কিভাবে ইউজ করছে, ঠিক আছে। সেভারেল কান্ট্রিজ ট্রেড আইটেমস অ্যান্ড সার্ভিস ইচ আদার। আচ্ছা আচ্ছা, বড় সেন্টেন্স তো, আমরা একটু লিখে আর লিখতেছি না কেন, এটা কি বলি, হ্যাঁ। আচ্ছা দেখেন আমি আরেকবার লিখে দিচ্ছি, একটু ছোট করে লিখে দিচ্ছি, সেভারেল কান্ট্রিজ, আমরা ওই যে ওই অংশটা বাদ দিয়ে দিয়েছি, সেভারেল কান্ট্রিজ, তারপরে কি লিখেছিলাম, ইচ আদার বা ওয়ান অ্যানাদার, ইচ আদার, আচ্ছা সেভারেল কান্ট্রিজ এক্সচেঞ্জ, সরি এক্সচেঞ্জ ইচ আদার, আমরা একটা লিখলাম এখন, হ্যাঁ, ইচ আদার, পণ্য ও সেবা, গুডস অ্যান্ড কি বলছে, সেবা, সার্ভিস, সার্ভিস, ওকে। এখন গুডস এন্ড সার্ভিসেস এস দিয়ে দিলাম, হ্যাঁ, মানে আমি এটা এমনি লিখতেছি। এখন এখানে তো কমা আছে, এটা তো আমি লিখে নিই এই পাশে। এই পাশে কি করব, এই পাশে যখন আপনি লেখা দেখবেন যা, এই যাটা কি, এই যে এই বিভিন্ন দেশ, এর সাবজেক্টটাই হচ্ছে যা দিয়ে লেখা থাকে। এই যে বিভিন্ন দেশ, এর সাবজেক্টটাই কি লেখা থাকে, যা দিয়ে লেখা থাকে। এই যে দেখেন বিভিন্ন দেশ যা, এটাই সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা যেহেতু বাংলা এটাকে প্রোনাউন হিসেবে দিয়েছে, সো এটার ইংলিশটা কি হবে, আপনি হুইচ দিয়ে করতে পারেন, তবে আপনি এটাকে দ্যাট দিয়েও করতে পারবেন, হ্যাঁ। কিন্তু যদি আপনি এটাকে দ্যাট দিয়ে করেন তাহলে এই কমাটা বসাতে পারবেন না। তো যাই হোক, আমরা এখন কমা বসাবো না, কমা বসাবো। হুইচ, হুইচ হচ্ছে এখন আমার কি, এটা কি সাবজেক্ট, আপনি সাবজেক্ট লিখে ফেলেছেন, এটা সাবজেক্ট, এটা এখন এটা প্রোনাউন, নাউন আর প্রোনাউনই শুধুমাত্র সাবজেক্ট হতে পারে। সাবজেক্ট লিখেছেন, তাহলে ভার্ব লিখতে হবে না, সাবজেক্ট লিখে ফেলেছেন তো, তাহলে ভার্ব লিখেন, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত ইংলিশ হচ্ছে এইটা, ঠিক আছে। ত্বরান্বিত করে, দেখেন এখানে ত ল ম কিচ্ছু নাই, এখানে না আছে ত, এখানে না আছে ল, এখানে না আছে ম, অথবা এখানে ব নাই, সো এই কিচ্ছু নাই। তার মানে এখানে জাস্ট আপনার একটা ভার্বের এক নাম্বার ফর্ম বসবে, ভার্বের এক নাম্বার ফর্ম। এখন আমি এখানে কি বসাচ্ছি, এই যে ত্বরান্বিত ইংলিশ যদি নিউজ পেপারেরটা করেন, নর্মালটা কি প্রোগ্রেস, প্রোগ্রেসেস, হুইচ হুইচ, হ্যাঁ, প্রোগ্রেসেস, এটা হচ্ছে নর্মালটা। আপনি যদি পত্রিকার মতন করতে চান তাহলে আপনাকে একটা শব্দ ইউজ করতে হবে, এক্সেলারেট, এক্সেলারেট, এর সাথে কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। কেন এস যুক্ত করতেছি, দেখেন এইখানে হুইচটাকে আমরা এই যে সাবজেক্ট বিভিন্ন দেশ, হ্যাঁ, এই বিভিন্ন দেশটাকে, আচ্ছা এইটা সরি বিভিন্ন দেশ, এটা তো প্লুরাল, সেভারেল কান্ট্রিজ এটা প্লুরাল, সো এখানে এক্সেলারেটই বসবে। এখানে লেখা হচ্ছে না কেন, এক্সেলারেট, ওকে 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 ওকে। আচ্ছা এইটাও এখন আমার সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও প্লুরাল, সরি এটাও এখন প্লুরাল, এটাও এখন প্লুরাল। কেন, কারণ আমরা এখানে এইটা, এই যে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, যে বিভিন্ন দেশ, এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল, এই জন্য এটাকেও এখন প্লুরাল হিসেবে ধরেছি। এইটা এখন সিঙ্গুলার হিসেবে বসবে না, বুঝে গেছে, জাস্ট এতটুকু মাথায় রাখেন। মানে এটা প্রথমে একটু ভুল হয়েছে, যে এখানে প্রোগ্রেসেসও হবে না, হুইচ এক্সেলারেট, যা এক্সেলারেট করে, হ্যাঁ, আমরা এক্সেলারেটটাই দিই, হুইচ এক্সেলারেট, এই যে দেখেন হুইচ এক্সেলারেট, ওকে।
আচ্ছা, এবার দেখেন অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি এই দুইটা শব্দ একসাথে, বুঝতে পেরেছেন? এখন আপনি প্রবৃদ্ধি আগে লিখতে পারেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনীতি পরে লিখতে পারেন, আপনি অর্থনৈতিক আগে লিখতে পারেন, প্রবৃদ্ধি পরে লিখতে পারেন। তো কিভাবে দুইটা লিখবো দেখেন, আহ এই যে কে কে কথাটা লেখা থাকলে টু, এই কথাটা দিবেন টু, তারপরে কি প্রবৃদ্ধি লিখবো, গ্রোথ অফ ইকোনমি, গ্রোথ অফ ইকোনমি। এই যে দেখেন, অথবা আপনি আগে চিন্তা করতেছেন আগে তো অর্থনীতি আছে, তাহলে আগে অর্থনীতি লিখবো তারপরে প্রবৃদ্ধি লিখবো, তখন আপনাকে কি করতে হবে, ইকোনমিক গ্রোথ, ইকোনমিক, এই যে মিক দিতে হবে, এই কারণে দেখেন অর্থনৈতিক, বুঝে গেছে? এইভাবে মনে রাখার চেষ্টা করবেন, ইকোনমিক আর এই যে গ্রোথ, ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, ইকোনমিক গ্রোথ, এই যে গ্রোথটাকে আমরা কিভাবে লিখলাম, এই যে গ্রোথ, এই যে দেখেন গ্রোথ, বুঝতে পেরেছেন? জাস্ট ফর ইমেজিন করেন যে আপনার নিউজ পেপারের মতন এখন আমি লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এইটা একবার পড়ে নেন তাহলে ভালো হবে। দেখেন, সেভারেল কান্ট্রি, বিভিন্ন দেশ এক্সচেঞ্জ, বিনিময় করে, ইচ আদার, একে অপরের সাথে, গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস এবং সার্ভিসেস বিনিময় করে, হুইচ, যা, এক্সেলারেট, যা কি করতেছে, এক্সেলারেট, বানানটা ভুল হয়েছে, এক্সেলারেট, এক্সেলারেট ত্বরান্বিত করে, অথবা আপনি প্রোগ্রেস লিখতে পারেন যদি আপনার কাছে প্রোগ্রেসটা সহজ হয়, প্রোগ্রেস, কিন্তু আমি নিউজ পেপারের মতন করে লিখবো, এই জন্য এক্সেলারেট, এক্সেলারেট টু গ্রোথ ইকোনমি, গ্রোথ অফ ইকোনমি, অথবা ইকোনমিক গ্রোথ। বোঝা গেছে কি? আচ্ছা, আপনার কোর্স করতে চাই তানভীর, অবভিয়াসলি আমার কোর্সের যেটা আপনাদেরকে যদি আমি দেখাই আগে, যেহেতু কোর্স যারা করতে চান, দেখেন প্রথমত এখানে আমি ফ্রি দিচ্ছি, লাইকলি আমি যদি আপনাকে কোর্স করাতে চাই, তাহলে এই যে এইখান থেকে একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, এই যে এইখানে আমি রুটিনটা রেখেছি, এই যে দেখেন, এই যে রুটিনটা একটু দেখেন, এই যে দেখেন এইখানে প্রথম ক্লাসটা যেভাবে সাজানো হচ্ছে, এই যে দেখেন, আমি আপনাদেরকে বলছি না, এমনি দেখাচ্ছি যে প্রথম ক্লাসটা কিভাবে সাজাচ্ছি। দেখেন, বড় বড় সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এগুলা কিন্তু নিউজ পেপারের মতন, পুরো কোর্সটাই কিন্তু নিউজ পেপারের মতো, পত্রিকার মতো করে ইংলিশ রাইটিং শিখি। তো এই যে বড় বড় সাবজেক্ট এবং অবজেক্ট আপনি বানানো শিখবেন, এখন এর মধ্যে থাকবেন, নিয়মের মধ্যে থাকবেন না, নিয়মের মধ্যে থাকবেন না, আপনি থাকবেন কোথায়, নিয়মের বাহিরে। এই যে দেখেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এই পুরোটা আপনি শিখবেন, এই পুরোটা কি করবেন, আপনি এই পুরোটা শিখবেন, এই পুরোটা শিখবেন। আপনি এরকম না যে আপনি শুধু রুলসই শিখে যাবেন, রুলসই শিখে যাবেন, এই রুলস দিয়ে এটা শিখবেন। এখন আপনার কি দরকার আছে, হোমওয়ার্ক দরকার আছে না? এখন এইটার উপরে যদি আমরা আপনাকে হোমওয়ার্ক দিই 4টা, তাহলে আপনার এই টপিকসটা পুরোপুরি আপনার বাসায় বসে বসে কাজ শেষ হয়ে যাচ্ছে না? লাইক দ্যাট, এই যে দেখেন, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে, এটার উপরে আপনাকে কিসের উপরে শেখানো হবে, আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ প্র্যাকটিস ক্লাস, 4টা প্র্যাকটিস শিট দেওয়া হবে, সোজা সাপটা হিসাব ভাই, একদম সোজা সাপটা হিসাব। এই যে কমপ্লেক্স বাক্য দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, এইটা দিয়ে আপনার পুরো এই যে রোল অফ এডুকেশন, এই যে দেখেন, রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, এটা পুরোটা আপনি শিখবেন। এইটার উপর আপনাকে 4টা প্র্যাকটিস ক্লাস দেওয়া, প্র্যাকটিস শিট দেওয়া হবে, আপনি এইটার উপরে বিভিন্ন পার্টগুলো আছে না, সেই পার্টগুলো পড়বেন। তো এইখানে আমরা 30টা টপিকস, এই যে দেখেন, এই টপিকগুলো দেখেন, এই যে দেখেন, বিভিন্ন পরীক্ষাতে আসা টপিকসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে, গ্রামার গুলোও ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকটা গ্রামার দিয়ে একটা অংশ শেষ, রোহিঙ্গা ক্রাইসিস এন্ড বাংলাদেশ। এর উপরে আপনার বাসায় বসে বসে 4টা প্র্যাকটিস শিট জমা দিবেন আমাদেরকে, আমরা খাতা দেখবো, আমরা সলভ দিব। এই সলভগুলো আপনারা যখন দেখবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না। সোজা কথা, এখানে 30টা টপিকস আছে, বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে না এরকম 30টা টপিকসও আপনার কমপ্লিট আমাদের এই কোর্সের মাধ্যমে হয়ে যাচ্ছে। সাথে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাচ্ছেন, প্র্যাকটিস শিখে যাচ্ছেন। তা আবার কার মতো দেখেন, আমি যদি আপনাকে একদম সিম্পলি দেখাই, পত্রিকার মতো করে ইংলিশ রাইটিং শিখে, একদম নিউজ পেপারের মতো করে। যাই হোক, এইটা নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে করব ইনশাল্লাহ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। এটা নিয়ে আমাদের মাথা ব্যথার এখন কারণ নেই, আমাদের এখন মাথা ব্যথার কারণ হচ্ছে এইটা। ওকে, এখন মাথা ব্যথার কারণ হচ্ছে এইটা। এখন এইটা আমি কিভাবে শেখাচ্ছি একটু দেখেন, এইটা, এই যে দেখেন, এখন পত্রিকাতে চলে আসলাম। আচ্ছা, পত্রিকাগুলো কিভাবে লিখছে, এখনই একবারে তো আর পারা যাবে না পত্রিকার মতন করে, কিন্তু একবারে আপনি নর্মাল লিখতে পারবেন না। আমাদের যারা 5টা ক্লাস করেছে তাদেরকে দেখেন, জিজ্ঞাসা করেন তো, 5টা ক্লাসের হোমওয়ার্ক যারা জমা দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো, আর হোমওয়ার্ক ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছে, তাদের আর কোনো সমস্যা নেই। ছোটখাটো কিছু সমস্যা তো থাকেই, ছোট ছোট সমস্যা, বিশেষ করে একজন লিখলো, ভাই এগুলো কিভাবে দেবো,
সো এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে এই কোর্সে। আসেন, কোর্সের মূল্য আমরা মাত্র রাখবো কি, আচ্ছা আচ্ছা, কোর্স নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। আচ্ছা, এখানে একটু শেখার বিষয়টা নিয়ে আলোচনা করি আমরা। হ্যাঁ, যেমন হচ্ছে দেখেন ট্রেড, আমরা কি করেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা কি বলেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড। দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড আমরা এটা লিখেছিলাম না, ইন্টারন্যাশনাল ট্রেড। তারা কি লিখেছে দেখেন, তারা কি লিখেছে, আমরা ইন্টারন্যাশনাল, তারা লিখেছে ভাই ট্রেড, ট্রেড ট্রেড লিখেছে, এই যে দেখেন ট্রেড, ট্রেড লিখে দিয়েছে, ট্রেডটাকে সাবজেক্ট বানাইছে। বিটুইন, আমরা কি বলেছিলাম ইচ আদার, কি বলেছিলাম ইচ আদার, তারা কি লিখেছে বিটুইন। তারপরে কি দেখেন নেশনস, আমরা কি লিখেছিলাম কান্ট্রি। দেখেন কত সুন্দর, দেখেছেন কান্ট্রির বদলে পত্রিকাগুলো কি লিখছে নেশনস লিখে, কান্ট্রির বদলে পত্রিকাগুলো নেশন লিখে। তাই আমরা এখন থেকে কান্ট্রি লেখার পাশাপাশি নেশনটা লেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা আসেন, এই দেখেন বুস্ট ইকোনমিক, এই যে দেখেন বুস্ট ইকোনমিক, আমরা বুস্টের বদলে কি লিখেছি গ্রোথ, গ্রোথ লিখেছি। আপনি গ্রোথ, আমরা গ্রোথ লিখেছিলাম, তারা লিখেছে বুস্ট। আবার ইনহ্যান্সও লেখা যায়, কি লেখা যায় ইনহ্যান্স, ইনহ্যান্স লিখে কারা নিউ ইয়র্ক টাইম পত্রিকা ইনহ্যান্স লিখে, গার্ডিয়ান পত্রিকা লিখে বুস্ট, নিউ ইয়র্ক টাইম লিখে ইনহ্যান্স, গার্ডিয়ান পত্রিকা লিখে বুস্ট, নিউ ইয়র্ক টাইম লিখে ইনহ্যান্স, মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বুস্ট মানেও বৃদ্ধি পাওয়া। দেখেন আবার দেখেন, এই যে দেখেন ইকোনমিক গ্রোথ, এই যে দেখেন বুস্ট ইকোনমিক গ্রোথ। আচ্ছা, এটা বুস্ট মানে হচ্ছে এই যে ত্বরান্বিত করা, গ্রোথ না, গ্রোথটা তো এরা লিখেছে। এই বুস্টটা হচ্ছে ওই যে আমরা এক্সেলারেট লিখলাম না, এক্সেলারেট লিখলাম না, এই যে এক্সেলারেট, এই বুস্টটা হচ্ছে সেই এক্সেলারেট আর ইনহ্যান্স, এই এগুলো এগুলো লিখে পত্রিকাগুলো। জাস্ট এটা আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম, বুস্টটা গ্রোথের বদলে না, বুস্টটা লিখেছে ইন এক্সেলারেটের বদলে, এবং বুস্ট এক্সেলারেট ইনহ্যান্স এগুলো পত্রিকাগুলো ইউজ করে। হ্যাঁ, এগুলো পত্রিকাগুলো ইউজ করে, আমাদের দেশের পত্রিকাগুলো এক্সেলারেটটাই বেশি ইউজ করে, অন্যান্য পত্রিকাগুলো বুস্ট ইউজ করে বেশি। একটু লক্ষ্য করেন ইকোনমিক গ্রোথ, এই যে দেখেন এটাও কিন্তু প্যাসিভ ভয়েস দিয়ে করা, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস দিয়ে করা। এখানে আমরা কি লিখি বাই লিখি না, বাইয়ের বদলে থ্রু লেখা যায়। আমাদের প্যাসিভ ভয়েস কিভাবে লিখি, আমরা বাই লিখি না, বাইয়ের বদলে থ্রু লেখা যায়, থ্রু দ্য এক্সচেঞ্জ অফ গুড অ্যান্ড সার্ভিসেস। তার মানে এই যে এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছিলাম না, এটাকে লাস্টের দিকে দিয়ে দিয়েছে, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছিলাম, জাস্ট এটাকে তারা লাস্টের দিকে দিয়েছে, এই বাইয়ের জায়গায় থ্রুটা লিখেছে। তাই এখন থেকে আমরা যারা বাই লিখি তারা দয়া করে বাই না লিখে থ্রু লেখার চেষ্টা করবেন। এটা এখন আপনি আমাকে বলতে পারেন ভাই এটা তো তাহলে গ্রামারের বিপরীত একটা পদ্ধতি হয়ে গেল। আরে ভাই না, এইটাই এখন মডার্ন ইংলিশ। আপনি যে বাই লিখি না আমরা প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং আছে, এই যে রুটিং এ আছে, প্যাসিভ ভয়েস দিয়ে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় এই বাইয়ের বদলে সবসময় থ্রু ইউজ করব, কারণ এই থ্রুটা খুব বেশি গ্রহণযোগ্য, বুঝে গেছে বর্তমান আধুনিক ইংলিশে। এবার লক্ষ্য করেন, এই দেখেন গ্লোবাল ট্রেড, আমরা কি করেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা আর ওরা লিখেছে কি ইন্টারন্যাশনালের বদলে গ্লোবাল, তার মানে ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনালের বদলে গ্লোবাল ট্রেড, এইটা লিখবেন, ঠিক আছে। তারপর দেখেন ফোস্টার ইকোনমিক, ফোস্টার ইকোনমিক মানে ইকোনমিককে সামনে নিয়ে যাওয়া। ওই যে বুস্ট, এই যে এখানে বুস্ট লিখলাম না, এই বুস্টের বদলে এরা লিখেছে ফোর্স, নিউ ইয়র্ক টাইম, নিউ ইয়র্ক টাইম লিখেছে কি ফোর্স। ইকোনমিক এক্সপেনশন, ইকোনমিক গ্রোথ লিখেছিলাম না আমরা গ্রোথ, এই গ্রোথের বদলে তারা কি লিখেছে দেখেন এক্সপেনশন। তাহলে আপনি গ্রোথও লিখতে পারেন, এক্সপেনশন লিখতে পারেন, আবার বুস্ট লিখতে পারেন, বুস্ট না লিখে এক্সেলারেট লিখতে পারেন, এক্সেলারেট না লিখে ফোস্টার লিখতে পারেন। কিন্তু এরা যে শব্দ চয়েস করছে দেখেন, অ্যাজ আ কান্ট্রিজ এক্সচেঞ্জ, অ্যাজ আ কান্ট্রিজ এক্সচেঞ্জ গুড অ্যান্ড সার্ভিসেস, তার মানে কান্ট্রিজ এক্সচেঞ্জ গুড অ্যান্ড সার্ভিসেস। এখন আপনি এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করতে চাচ্ছেন না, যে আচ্ছা বলেন তো এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, এটা এখন আপনাদেরকে বলবো। দেখেন এইখানে সাবজেক্ট হচ্ছে এইটা, এরা সাবজেক্ট এটাকে ধরেছে এবং ফোস্টার এটাকে ভার্ব হিসেবে ধরেছে। ইকোনমিক এক্সপেনশন অ্যাজ এ কান্ট্রিজ এক্সচেঞ্জ গুডস অ্যান্ড সার্ভিসেস। এখন আপনি বলতে পারেন আচ্ছা আমরা তো নিউ ইয়র্ক টাইমের মতন শিখলাম না, আমরা তো আমাদের নর্মাল লাইফ শিখলাম। ভাইরে এরা কি কাহিনীটা করেছে আমি যদি আপনাদেরকে একটু বলি, আমরা ইন্টারন্যাশনাল ট্রেড লিখেছিলাম, লেখার পরে আমরা এক্সচেঞ্জটাকে ভার্ব হিসেবে ধরেছিলাম। তারা কি করেছে এক্সচেঞ্জটাকে ভার্ব হিসেবে না ধরে এই বুস্টটাকে ফরেস্টটাকে ভার্ব হিসেবে ধরে, তারপরে এই যে আমরা ইকোনমিক গ্রোথ লিখেছিলাম তারা শুধু ইকোনমিক কি বলছে এক্সপেনশন লিখেছে। তারপরে কি বলছে দেখেন, এটাকে তারা ভার্ব হিসেবে ধরেনি। আর যে আমরা বললাম যে এই যে এক্সচেঞ্জ, এই যে অ্যাজ আ কান্ট্রিজ এক্সচেঞ্জ, কান্ট্রিজ এক্সচেঞ্জ হিসেবে দেশের অর্থনৈতিক বিনিময় হিসাবে,
এটাকে তারা অবজেক্ট বানাইছে কি দিয়ে, অ্যাজ দিয়ে বানাইছে। এগুলা বুঝতে পারবেন, একটা ক্লাসে তো বুঝতে পারবেন না, আস্তে আস্তে যাইতে যেতে দেখবেন আপনি লিখে ফেলেছেন। ওদের এগুলো বলে দেব, গুড অ্যান্ড সার্ভিসেস, জাস্ট এইটাকে পিছন দিকে নিয়ে গেছে, অবজেক্ট বানাই দিয়েছে, সাবজেক্টকে অবজেক্ট বানাই দিয়েছে। বোঝা গেছে? আর কিছু না। দেখেন এখানে দেখেন, এবার দেখেন এক্সচেঞ্জ, এটা ভার্ব ছিল না? আপনি কোনো ভার্বের আগে যদি দি আর্টিকেল লাগাই দেন, যেমন হচ্ছে আমি বলি দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দি ওয়ার্ল্ড। এই যে আমরা এগুলা পড়েছি না আমাদের গ্রামারে, তো এই যে দেখেন গো, গো তো ভার্ব আমরা সবাই জানি, তো গো এর আগে যদি আপনি আর্টিকেল লাগাই দেন তাহলে এই গোটা হয়ে যায় নাউন, আর নাউন হইলে এটাকে সাবজেক্ট বানানো যাবে, নাউন হইলে এটাকে সাবজেক্ট বানানো যাবে। দেখেন এইটাকে তারা সাবজেক্ট বানাইছে, ভার্বটাকে সাবজেক্ট বানাইছে। এই যে দেখেন দা এক্সচেঞ্জ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন এই সাবজেক্টকে একটু বড় করেছে কি দিয়ে, অফ একটা প্রিপজিশন দিয়ে, গুড অ্যান্ড সার্ভিসেস, দ্য এক্সচেঞ্জ গুড অ্যান্ড সার্ভিসেস, আবার একটা প্রিপজিশন দিয়েছে। দেখেন এটা আল জাজিরা পত্রিকা, এটা কোন পত্রিকা, আল জাজিরা পত্রিকা, আর একটা প্রিপজিশন দিয়েছে, দিয়ে কি করেছে, নেশনস ড্রাইভস, নেশনস, নেশনস। এই যে দেখেন কয়টা কয়টা প্রিপজিশন দিয়েছে, এই যে দেখেন প্রিপজিশন দিয়েছে কয়টা, এই যে দেখেন দুইটা প্রিপজিশন দিয়েছে, এখানে একটা প্রিপজিশন, এখানে একটা, আর ভার্বকে তারা সাবজেক্ট বানাইছে। আর আমাদের দেশে বলে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে সাবজেক্ট। এখন আপনি সাবজেক্ট ধরেন, ভাই আপনি সাবজেক্ট যেটাকে ইচ্ছে সেটাকে ধরতে পারবেন, কিন্তু সাবজেক্ট বানানো শিখতে হবে। এই যে দেখেন আমরা সাবজেক্ট বানানো শিখেছি, দ্য এক্সচেঞ্জ অফ গুড অ্যান্ড সার্ভিসেস অ্যামংস নেশনস, নেশন কান্ট্রি, ওই যে কান্ট্রিটা বললো না, কান্ট্রির বদলে বিটুইন লিখেছিলাম এখানে, সরি আমরা এখানে ইচ আদার লিখেছিলাম, এরা বিটুইন লিখেছে, এরা এমং লিখেছে, সমস্যা আছে? বিটুইন এমং এখন সব একসাথে। হ্যাঁ, নেশনস ড্রাইভস, এটা হচ্ছে ভার্ব, ড্রাইভস করছে ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথকে বৃদ্ধি করছে, ড্রাইভস করে চালাচ্ছে, ইকোনমিক গ্রোথকে চালাচ্ছে, চলমান রাখছে, ইকোনমিক গ্রোথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তারা ভার্ব ইউজ করেছে। তো কাহিনী এগুলো আসলে বুঝতে আপনার আর কয়েকটা ক্লাস করবেন, জাস্ট কয়েকটা ক্লাস করলে আপনি ইনশাল্লাহ এগুলো বুঝে নেবেন। আচ্ছা, কারো কি বিরক্ত লাগতেছে যে এইটা কি বুঝতে আপনার সমস্যা হয়েছে? দেখেন এগুলো আমি এখন আপনাকে কেন দেখাচ্ছি, এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনাকে আমরা যখন নিউজ পেপার পড়াবো সরাসরি, তখন আবার কিন্তু এগুলো আলোচনা করব। ইভেন আপনি যখন একা একা নিউজ পেপার পড়তে যাবেন তখন দেখবেন আরে ভাই স্ট্রাকচার কেমনি কি তৈরি করেছে, আমি একটা ওয়ার্ড পড়ে আসছি এর আর একটা ওয়ার্ড লিখে দিয়েছে, এগুলো থেকে আপনার পরীক্ষাতে আসে। বুঝতে পেরেছেন? এখনকার পরীক্ষাগুলো এগুলো থেকেই আসে। ওকে ওকে, আচ্ছা কোর্সের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনি জাস্ট রুটিনটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কি অবস্থাতে আমরা রুটিনগুলো তৈরি করেছি। হ্যাঁ, প্রেপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শেখুন। আজকের আমাদের কাহিনী কি, টেন্স দিয়ে ফ্রি রাইটিং শেখুন। দেখেন বর্তমান অনেক দেশ বাণিজ্য নীতিতে পরিবর্তন আনছে, এটা একটা মানে অংশ, আবার কি যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এখন লক্ষ্য করেন এখানে দেখেন বর্তমান অনেক দেশ বাণিজ্য নীতিতে পরিবর্তন আনছে, এই যে আনা, এই কথাগুলো লেখা থাকলে, এই যে আনা, এই কথাগুলো যখন আপনার লেখা থাকবে, আপনি এই কথাগুলোকে ইনডিরেক্ট ন্যারেশনে লিখবেন। যারা ক্লাস দেখেননি তারা একটু দেখে নেবেন, ইনডিরেক্ট ন্যারেশনে লিখবেন। অথবা আপনি এই যে আনা, এটাকে আরেকভাবে যদি আপনি ডিরেক্ট ন্যারেশনে লিখতে চান তাহলে আপনাকে লিখতে হবে মেক, এবং কি আনছে, পরিবর্তন, চেঞ্জ। বুঝে গেছে? চেঞ্জ, মেক, চেঞ্জ। এখন এই আনা, আনা ইংলিশটা আমরা এখানে মেক দিয়ে ইউজ করব যদি সেটা আপনি অ্যাক্টিভ ভয়েস, সরি সেটা আপনি ডিরেক্ট ন্যারেশনে করতে চান। এখন আপনি বলতে পারেন ভাই আমাকে তো ন্যারেশনই শেখাননি আপনি, এখন আপনি ন্যারেশনের রুলস নিয়ে কেন আসতেছেন? একটা ক্লাস আছে যে ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি, গতকালকে একটা ক্লাস করেছি, গতকালকে না তার আগে আরেকটা ক্লাস আছে ভয়েস দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। আজকের ক্লাস কি, টেন্স দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখি। এখন যেহেতু টেন্স, সেহেতু আমরা ভয়েসে না দিয়ে, সরি ন্যারেশনে না দিয়ে এই রুলসটা ফলো করি। আনা ইংলিশ কি হবে, আনা ইংলিশ কি হবে, মেক, আর এটা হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। কি আনছে, চেঞ্জ। আরেকটা আছে বোথ, ওইটা ওইটা আলাদা, ব্রিং, ব্রিং মানে হচ্ছে বহন করা, ওইটা আলাদা। সো দেখেন আনছে, কি আনছে, পরিবর্তন। তাহলে দেখেন বর্তমানে, এটাকে সাবজেক্ট, এটা সাবজেক্ট না কিন্তু এটা শুরুতে আছে, শুরুতে বসাই দেন। বর্তমানে ইংলিশ আপনি অ্যাট প্রেজেন্ট বসালে সেটা খুবই নর্মাল হয়ে যায়, খুবই নর্মাল।
আপনি কি করবেন, কারেন্টলিটা বসাবেন। কি বসাবেন? কারেন্টলি। কারেন্টলি আর একটু মাঝে মাঝে একটু অ্যাডভান্স শিখেন, ভালো লাগবে। এরপরে এখানে কমা দিবেন। এই যে দেখেন অ্যাট প্রেজেন্ট অথবা কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে। হ্যাঁ, অনেক দেশ, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আর সাবজেক্ট লিখলে আপনাকে ভার্ব লিখতে হবে, আনছে পরিবর্তন। তাহলে এখন আনা ইংলিশ কি হবে? ধরেন সাবজেক্ট লিখি অনেক দেশ, তাহলে হচ্ছে সেভারেল দেন, সেভারেল কান্ট্রি। এখন কান্ট্রির সাথে এস বসবে কারণ সেভারেল আছে, সেভারেলের কারণে কান্ট্রির সাথে কান্ট্রিজ এস বসবে। এখন দেখেন পরিবর্তন আনছে। এখন এইখানে আনছে, এই যে আনছে কন্টিনিউয়াস টেন্স, আনছে, আনছে কি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স থাকলে কি বসি আমরা বলেন তো, কেউ একজন বলেন তো। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন টেন্স যেগুলা মানে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে যাবে। যেমন হচ্ছে দেখেন বর্তমানে অনেক দেশ বাণিজ্য নীতিতে পরিবর্তন আনছে। সে কি থেমে আছে? থেমে নাই, সে চলছে চলছে। তাহলে আমাকে কি করতে হবে? এম ইজ আর বসাতে হবে, এম ইজ আর বসাতে হবে। তারপরে কি ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, বুঝতে পেরেছেন? ধরেন হচ্ছে কোন একটা কাজ চলমান হচ্ছে, মানে এখনো চলছে এবং ভবিষ্যতের জন্য চলতে থাকবে, এমন কথাগুলো যদি থাকে, যেমন হচ্ছে পরিবর্তন আনছে, এ কি থেমে আছে? থেমে নাই, পরিবর্তন আনতেই আছে, আনতেই আছে। কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয়। এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাবে। যেহেতু আপনি এখানে কান্ট্রির সাথে এস বসাইছেন, তাহলে আর বসবে, তাহলে আর বসাইলেন। এখন কি করতে হবে? আনছে। আমরা একটু কমেন্টস দেখবো। হ্যাঁ, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এই যে অনেকে লিখেছে নাও এ ডেজ। আচ্ছা আচ্ছা, ইতি ইতি একটা জিনিস লিখেছেন যে অ্যাট প্রেজেন্ট না লিখে, কারেন্টলি না লিখে নাও এ ডেজ লিখলে কেমন হয়? বর্তমানে, নাও আ ডেজ এটা লিখলে কেমন হয়? এইটাও খুবই সুন্দর। এগুলো না লিখে আরো একটা রাখা আছে, ইন দা মডার্ন টাইম, ইন দা মডার্ন টাইম। এটা কিন্তু আরো সুন্দর, বুঝছেন? এগুলা হচ্ছে পত্রিকার ইউজেস। হ্যাঁ, আর এই যে নাও এডেজ এটা বললেন, এটাও পত্রিকার ইউজেস। আমরা তো নর্মালটা লিখলাম, এই যে নর্মাল নাও এডেজ অথবা ইন দ্য মডার্ন টাইম, এর মানে হচ্ছে বর্তমানে। ওকে, এখন সেভারেল কান্ট্রিজ আর, বুঝে গেছে? কি করতেছে? পরিবর্তন আনছে। আপনি যদি আর লিখেন তাহলে মেকের সাথে, আমরা একটু আগে আনা ইংলিশ কি পড়েছিলাম, মেক, এর সাথে আইএনজি যুক্ত করবেন, ইটা কেটে দিয়ে জাস্ট মেকিং, মেকিং চেঞ্জ, এই যে পরিবর্তন। এই যে দেখেন এবার ভার্বটা আমরা লিখেছি, মেকিং পরিবর্তন। কিসের পরিবর্তন? বাণিজ্য নীতিতে। এখন এখানে কি ইন দিব নাকি টু দিব? একটু মাথায় রাখেন, ইন দিব নাকি টু দিব। বাণিজ্য নীতিতে তে থাকলে আমরা সবাই জানি যে ইন বসাতে হয়। তে থাকলে কি বসাতে হয়? ইন, ইন বসাতে হয়। তাহলে বাণিজ্য নীতিতে, তাহলে বাণিজ্য ইংলিশ কি? ট্রেড পলিসি, ট্রেড পলিসিস। যেহেতু আমাদের প্রেপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, সেখানে প্রেপোজিশনের উপরে একটা গুরুত্ব দেওয়া হবে। তাও আমি এখানে একটা প্রেপোজিশন আনলাম, সেটা হচ্ছে ইন বসাবো না টু বসাবো? কে বলতে পারবেন? ভ্যারিয়াস করা যায় না? হ্যাঁ, অবভিয়াসলি ভ্যারিয়াস কান্ট্রিজ করা যায়। সেভারেল কান্ট্রি, ভ্যারিয়াস কান্ট্রিজ, ম্যানি কান্ট্রিজ, ঠিক আছে? এরকম করে আমরা দিতে পারি। ওই যে একজন লিখেছে যে নাম হচ্ছে সালামি, মাসুম সালামি লিখেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, দারুণ, খুবই দারুণ। এখন দেখেন পলিসিস, ট্রেড পলিসি দেন, সমস্যা নাই, এটাকে আমি প্লুরাল করলাম, আমার ইচ্ছা, আমি প্লুরাল করেছি। আপনি প্লুরাল না করলেও চলবে, ট্রেড পলিসি লিখে দেন। আমি এটাকে প্লুরাল করার জন্য এর সাথে এস যোগ করছি। দেখেন, ইন কথাটা যখন লেখা থাকবে তখন ভিতরে এই কথাটা লেখা থাকবে। হ্যাঁ, বাণিজ্য নীতির ভিতরে, ভিতরে কথা তো লেখা নাই, এই জন্য ইন বসালে যে ভুল হবে এমনটা না। ইন বসানো যেতে পারে, ইন ট্রেড পলিসিস, বাট আমি এখানে টু বসাবো, টু ট্রেড পলিসিস। কেন বসাবো? দেখেন এখানে ভিতরে লেখা নাই, তাই আমি টুটা বসাবো, ইনটা আর বসাবো না। জাস্ট এইভাবেও আপনি বলতে পারেন। আচ্ছা, আরেকভাবে বলতে পারেন, চেঞ্জের সাথে তো ইনও বসে টুও বসে, কখন কোনটা বসাবো? এইটা একটা কথা আছে না? চেঞ্জ ইন, চেঞ্জের সাথে তো ইনও বসে টুও বসে, তাহলে কখন কোনটা বসাবো? এরকম একটা কথা আছে না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখেন যখন ভিতরে কথাটা লেখা থাকবে তখন চেঞ্জের সাথে ইন বসাবেন, যখন ভিতরে কথাটা না লেখা থাকবে তখন টু বসাবেন। এখন এটা বলতে পারেন গ্রামাটিক্যালি কি এইভাবে হয়? ভাই, চেঞ্জ এন্ড টু এই দুটো একসাথে দিবে না, দুটো এক জায়গায় বসে, তবে এখানে ইন বসবে না, টু বসবে, টু ট্রেড পলিসিস। আচ্ছা, এখন লক্ষ্য করেন, যাতে এই ইংলিশটা গ্রামাটিক্যালে আসে কিন্তু নিউজ পেপারে আসে না বা মডার্ন ইংলিশে আসে না,
আপনি যদি গ্রামাটিক্যালি ধরতে চান তাহলে সো দ্যাট লিখতে হবে। এটার জন্য কি লিখতে হবে? সো দ্যাট, এটা লিখতে হবে। আর এই যাতে, এই ইংলিশটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে লিখতে হবে ফর অথবা এস, বুঝা গেছে? অথবা সিন্স, অথবা সিন্স লিখতে হবে। তো যেহেতু এখন আমরা ওই জায়গায় যাইনি, কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের কাহিনীতে আমরা এখনো যাইনি, তো এটা আপাতত বাদ রাখলাম। এই সো দ্যাট লিখতে হবে। আর আপনি লিখতে পারেন যাতে কথাটা তো সো দ্যাট, আমি লিখবো না, আপনি লিখতে পারেন, তো আমি লিখে দিলাম। তারপরে কি লিখবেন? তারা, তারা কি সাবজেক্ট না? এখানে এখন পরের সেন্টেন্সে তারা কি সাবজেক্ট না? তাহলে আপনি সাবজেক্ট লিখলে কি হবে? টিকে থাকতে পারে, ভার্ব লিখতে হবে। সাবজেক্ট লিখলেই ভার্ব লিখতে হবে, ঠিক আছে? তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। হ্যাঁ, সাবজেক্ট ওইটা লিখবেন তারা, তারা ইংলিশ কি? দে ক্যান। এর আগে আপনি সো দ্যাট লিখে নিতে পারেন, সো দ্যাট লিখে নিতে পারেন। যেহেতু মডার্ন ইংলিশ দেয় না তাই আমি দিচ্ছি না। হ্যাঁ, দে ক্যান, দে ক্যান কি করতে পারে দেখেন, টিকে থাকতে পারে। টিকে থাকা ইংলিশ কি হবে? পারা ইংলিশ কি? পারা ইংলিশ হচ্ছে ক্যান। আমাদের একটা সেন্টেন্স আছে যে আপনি সকল ভার্বকে মডাল ভার্ব দিয়ে রূপান্তরিত করতে পারবেন, আপনি সকল ভার্বকে মডাল ভার্ব দিয়ে রূপান্তরিত করতে পারবেন। আর আপনি যতগুলা ভার্ব আছে সব ভার্বকে যদি আপনি মডাল ভার্ব দিয়ে দেন, সব ভার্বের আগে মডাল ভার্ব ইউজ করে দেন, তাহলে ওই লিখার মতন সুন্দর হয় না। এই জন্য আমরা রেখেছি মডাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন একটা ক্লাস, ঠিক আছে? কারণ আপনি প্রত্যেকটা ভার্বকে যদি মডাল ভার্বে রূপান্তরিত করতে পারেন তাহলে ওই সেন্টেন্সটা খুব সুন্দর হবে। যেমন এটা একটা মডাল ভার্ব, ক্যান, পারে। দে ক্যান, এই যে দেখেন ক্যান, তারা পারে, লিখে দিয়েছি। হ্যাঁ, কি পারে? টিকে থাকতে। তো টিকে থাকতে ইংলিশ হচ্ছে সারভাইভ, টিকে থাকতে ইংলিশ হচ্ছে সারভাইভ, সারভাইভ। হ্যাঁ, মডাল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। দে ক্যান সারভাইভ প্রতিযোগিতায়, বৈশ্বিক প্রতিযোগিতায়, বৈশ্বিক প্রতিযোগিতা। এটা আপনারা বলেন তো কিভাবে? বৈশ্বিক ইংলিশ হচ্ছে গ্লোবাল, আর প্রতিযোগিতা ইংলিশ হচ্ছে কম্পিটিশন। তাহলে গ্লোবাল কম্পিটিশন, এটা আরেকভাবে কিভাবে লেখা যায়? এটা আপনারা বলেন। বৈশ্বিক কম্পিটিশন, আমি ধরেন বৈশ্বিক কম্পিটিশনে লিখলাম। হ্যাঁ, প্রতিযোগিতায়, ইন, এখানে ইন, এই যে তাই, ইন অথবা গ্লোবাল, অফও দিতে পারেন, ইনও দিতে পারেন, অফও দিতে পারেন, গ্লোবাল কম্পিটিশন। আরেকভাবে কিভাবে লেখা যায়? কম্পিটিশন অফ গ্লোবাল, এইভাবেও লেখা যায়, ঠিক আছে? ইন কম্পিটিশন অফ গ্লোবাল। নাও এ ডেজ ম্যানি কান্ট্রিজ আর মেকিং চেঞ্জ ইন ট্রেড পলিসিস। ইন হবে না, ইন হবে না, ইন কথাটা ভিতরে এই কথা লেখা থাকলে হবে। হ্যাঁ, হবে, হবে, হবে না এমনটা না, এটা আমাদের বাংলাদেশের কেউ ধরতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে ধরতে সবাই যে ধরতে পারবে না এমনটা না, এখানে যে আমি হেভি বস এরকমও না, ধরতে পারবে কিন্তু অনেক চৌখুশ হতে হবে। যারা প্রতিদিন নিউজ পেপারগুলো পড়ে, ইংরেজি নিউজ পেপার, গার্ডিয়ান, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইম, বিবিসি নিউজ, এরপর আমরা বিবিসি নিউজও আনবো। আর আল জাজিরার আমাদের একটা রেকর্ডিং প্রসেসিং চলছে, যেটা আপনাদের জন্য একদম উন্মুক্ত করার চেষ্টা করছি, যাতে করে আপনারা প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখেন, পত্রিকা পড়ার জন্য ক্লাসগুলো দেখতে থাকেন। ফ্রি, ওটা ফ্রি থাকবে, ওইটা জাস্ট হচ্ছে প্রতিদিন আপনাদের ভিতরে ইংলিশটাকে ঢোকানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, অ্যাজ দে ক্যান এক্সিট ইন দ্য গ্লোবাল কম্পিটিশন। ও গুড ইতি, আপনি খুবই দারুণ লিখেছেন। আই থিঙ্ক আপনি আমার হোমওয়ার্কও জমা দিয়েছেন, আপনার খাতা আমি দেখেছি, আমি জানি না ইতি নাকি ওটা কেউ, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং বাকিদের খাতাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে যারা চেষ্টা করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। সার্ভাইভ গ্লোবাল কম্পিটিশন, ইন গ্লোবাল কম্পিটিশন অফ দ্য গ্লোবাল কম্পিটিশনস। তো আমাদের তো শেষ, আর কিছু নাই। এখন কথা হচ্ছে আপনি এটাকে অনেকভাবে লিখতে পারেন ভাই রে। আপনাকে যে সাবজেক্টে লিখতে হবে, ভার্ব লিখতে হবে, আপনি একটা কাজ করবেন, দেখেন এই যে অ্যাট প্রেজেন্ট, এইটা কি আমার সাবজেক্ট, এই পুরো সাবজেক্টটাকে আপনি পরে লিখেন, সমস্যা নাই। আপনি লিখবেন যে আপনি কি লিখবেন যে এই যে দেখেন টু ট্রেড পলিসিস। আচ্ছা, আপনি কি লিখবেন যে টু ট্রেড পলিসিস, টু ট্রেড পলিসিস, এটা দিয়ে শুরু করেন, সমস্যা কি? টু ট্রেড পলিসিস কান্ট্রি, অথবা যে কারেন্টলি সেভারাল কান্ট্রিজ আর, এটা পরে লিখেন, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে আপনি সাবজেক্ট লিখলে আপনাকে ভার্ব লিখতেই হবে, এটাই রুলস। সাবজেক্ট লিখলে আপনাকে ভার্ব লিখতে হবে। কিন্তু আপনি মনে করতে পারেন যে আগে শুরুতেই কি সাবজেক্ট দিয়ে শুরু করব, না, আপনার ইচ্ছা, আপনি আগে এটা দিয়ে শুরু করতে পারেন, আপনি মানে এই যে এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, সেটা আপনার বিষয়। এখন দেখেন নিউজ পেপারগুলো এই রুলসটা ফলো করে না, যে আগেই সাবজেক্ট লিখতে হবে, এই রুলসটা ফলো করে না। যেমন এই যে দেখেন পত্রিকা থেকে প্রথমটা কি, গার্ডিয়ান পত্রিকা থেকে, নেশনস মানে ওই যে কান্ট্রি, নেশন মানে কি কান্ট্রি। এই যে আমরা এখানে বললাম বর্তমানে অনেক দেশ
আর এর এখানে বর্তমান কথাটা লিখে নাই, ডিরেক্টলি লিখেছে নেশনস। আর অনেকগুলা নেশন তো এই জন্য আর কান্ট্রি তো লিখে নাই, ওই যে বললাম নেশন লিখতে হয়। তারপর কি বলছে রিভাইজিং, রিভাইজ করি না আমরা, হ্যাঁ রিভাইজ করি না, তো এই রিভাইজটাকে বলছে পুনরায়, কান্ট্রি পুনরায় ট্রেড পলিসিস করেছে, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য নীতি করেছে। টু স্টে কম্পিটিশন, টু স্টে কম্পিটিশন, কম্পিটিশনে টিকে থাকতে। আমরা কি লিখেছিলাম সারভাইভ, আর এখানে বলছে যে টু স্টে কম্পিটিশন ইন দ্য গ্লোবাল মার্কেট, ইন দ্য গ্লোবাল মার্কেট। আমরা লিখেছিলাম গ্লোবাল কম্পিটিশন, তারা কি করেছে স্টে কম্পিটিশন, কম্পিটিশনটাকে এখানে লিখে গ্লোবাল মার্কেট লিখে দিয়েছে। এই গ্লোবালের সাথে মার্কেটটা লিখা, এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এগুলোর উপরে কি ক্লাস আছে? হ্যাঁ, একটা ক্লাস আছে ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, আর একটা ক্লাস আছে সেন্টেন্স ইনহ্যান্সার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। তারপর দেখেন এটা এটা তারা বলতে পারে। এখন আপনি চিন্তা করতেছেন ভাই আমি একটু চেঞ্জ করি, এইভাবে না লিখে এই যে সাবজেক্ট আর ভার্বটাকে একটু পরে লিখি। ভাই তাহলে এক কাজ করেন, এই দুইটাকে তুলে যে কোনো জায়গায় বসায় দেন, এই দুইটাকে তুলে যে কোনো, যখন আপনি বলতে পারেন যে হচ্ছে এই যে এই পর্যন্ত এই সাবজেক্ট আর এই ভার্ব, ট্রেড পলিসিস টু স্টে কম্পিটিশন ইন দ্য গ্লোবাল মার্কেট, নেশনস আর রিভাইজিং। এইটা যদি আমি একদম নিজে শেষে বসাই তাও কোনো প্রবলেম নাই, কারণ সাবজেক্ট আর ভার্বকে একটা ফ্রেজ ধরে টেনে নিয়ে দিয়ে এখানে ওখানে বসান। আপনি এই সাবজেক্ট আর ভার্বকে এই যে টু স্টে এর মাঝখানে বসান, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? এখন যখন আপনি দেখবেন যে নিউ ওয়ার্কস টাইম কি করে, যে টু খুঁজে, টু এই টুটাকে শুরু করে এটাকে আগে বসায় দেয়, টু স্টে কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল মার্কেট, ন্যাশন আর রিভাইজিং ট্রেড পলিসিস, এরকম মানে ওইটা আগে বসায় দেয়। এই যে এখানে আসেন, এইখানে আমরা নিউ ওয়ার্কস টাইমের একটা জিনিস দেখি, দেখেন এই শব্দটা ইউজ করার কোনো দরকার আছে? অ্যামিড মানে হচ্ছে মাঝে, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, মধ্যে অথবা মাঝে। আরে ভাই এটা বিটুইন অথবা অ্যামং দিয়ে লিখলেই তো হয়। যাই হোক, দেখেন অ্যামিড গ্লোবাল কম্পিটিশন, তারা আগে কি নিয়ে এসেছে? গ্লোবাল কম্পিটিশন। এটা কোথায়? গ্লোবাল মার্কেট, গ্লোবাল কম্পিটিশন একদম শেষের কথা রাখা, গ্লোবাল কম্পিটিশনকে তারা আগে নিয়ে এসে নিয়ে যে কমা দিয়েছে, তার মানে এই অবজেক্টটাকে তুলে তারা সরাসরি সামনে নিয়ে এসে বসাইছে। এখানে অ্যামং অথবা বিটুইন বসাতে পারতো, দিয়ে দিয়েছে আমিড। আমিড মানে কি? মধ্যে। আমিড গ্লোবাল কম্পিটিশন, গ্লোবাল কম্পিটিশন এটা শেষে বসার কথা। তারপরে কি বলছে দেখেন, ম্যানি কান্ট্রিজ, এই যে সাবজেক্ট বসাইছে। তারপরে কি বসাইছে? আর অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং মানে হচ্ছে মানিয়ে নেওয়া, দেয়ার ট্রেড পলিসিস, তাদের পলিসি নীতি, মানিয়ে নিচ্ছে তাদের পলিসি নীতি। আর এটাকে শেষে বসাই দিলে কেমন সমস্যা হইতো, যে অ্যামিড গ্লোবাল ইকোনমি, এটা পুরো নিয়ে যে শেষে বসানো ছিল। তারা কি করছে, বড় বড় অবজেক্ট গুলো থাকে না, আমাদের একটা ক্লাস আছে বড় বড় সাবজেক্ট, বড় বড় অবজেক্ট, ওই বড় বড় অবজেক্ট গুলোকে দুই ভাগে টুকরা করে, টুকরা করে করে এক ভাগ নিয়ে যায় সামনে বসাই, যে বসাইছে, এই যে দেখেন, এই যে দেখেন এক ভাগ নিয়ে যায় সামনে বসাইছে, এক ভাগ নিয়ে যায় শেষে বসাইছে। এখন এগুলো ধরবেন কখন জানেন? আস্তে আস্তে। এখন আমি কঠিনের দিকে গেলে কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ অনেক স্টুডেন্ট আজকেই নতুন। আচ্ছা যারা আজকেই নতুন একটু কমেন্টস করবেন, যারা আজকেই নতুন তারা একটু কমেন্টস করবেন, তাদের দিকে একটু খেয়াল রেখে আজকে ওই জায়গায় যায়নি যেটা দেখেছি। দেখেন সেভারেল নেশন কি, এটা সাবজেক্ট না? আমরা শুরুতেই দেখেছি। আর এই যে দেখেন মডিফাইং, আর মডিফাইং মানে মডিফাই করছে ট্রেড পলিসি, স্টেট পলিসিকে মডিফাই করছে। টু নেভিগেট, নেভিগেট মানে হচ্ছে ওই যে আলাপ আলোচনা করে না, নেভিগেশনস, আলাপ আলোচনা করা। টু নেভিগেট গ্লোবাল কম্পিটিশন, গ্লোবাল কম্পিটিশনে প্রতিযোগিতা করছে। এই যে কম্পিটিশন, এখানে আমরা কি লিখেছিলাম? স্টে, বা আমরা লিখেছিলাম হচ্ছে গ্লোবাল কম্পিটিশন, এখানে হচ্ছে আলোচনা করছে। এগুলো হচ্ছে আপনার ফিক্সড এক্সপ্রেশন। এই ফিক্সড এক্সপ্রেশন গুলো কখন, যেমন গ্লোবাল কম্পিটিশন এই কথাটা লেখা থাকলে এই নেভিগেট কথাটা লিখে দিবেন, তাহলে নিউজ পেপারের মতো হয়ে যাবে। এটা হচ্ছে আল জাজিরা পত্রিকা। দেখেছেন? মানে কোনো কিচ্ছু না, জাস্ট আপনি আস্তে আস্তে করে ক্লাস করতে করতে এই জিনিসগুলো শিখে যাবেন, এই জিনিসগুলো আপনি শিখে যাবেন, কারণ এগুলা ফিক্সড এক্সপ্রেশনের ক্লাসে আপনার আছে ইনশাল্লাহ। আসেন এটা একটু, এটা এই যে লাস্ট একটা লাইন দেখি। আচ্ছা দেখেন আমরা এটাকে কিভাবে লিখি, তবে এই কথাটাকে কিভাবে লিখি, লিখেন তো, তবে এই কথাটা কিভাবে আসবে? তবে অতীতে দেখা গিয়েছে যে অর্থনৈতিক সংকটের সময় আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে প্রভাব ফেলে। তো তবে এটা আগে লিখেন তো, কিভাবে লিখবেন তবে? তবে এই কথাটা কিভাবে লিখবেন? সি স্যার আজকে ফার্স্ট জান্নাত খাতুন, এখান থেকেই তো কমেন্টস পড়া যায়, এখান থেকেই কমেন্টস পড়ি। আচ্ছা কয়েকজন হচ্ছে আমাদের একদম আজকেই ফার্স্ট, তাদের কথাটা আসলে না বললেই নাই, কারণ আমি যদি এখন একটু অ্যাডভান্স করতে যাই তাহলে তারা কিন্তু একটু ধরা খাবে, তাই না? তো ধরা খাওয়ার কোনো কারণে স্যার সাস্টেইন হয় না? হ্যাঁ সাস্টেইন হয়। আচ্ছা
হ্যাঁ, অ্যাজ দে ক্যান এক্সিট ইন দ্য গ্লোবাল কম্পিটিশন। গুড গুড। আপনি কি আমার আগে ক্লাস করতেন নাকি? ডাজ এইভাবে, দেয়ার ফর, তবে না শুনেন, আপনাদেরকে আমি বলি, তবে ইংলিশটা হচ্ছে বাট, এইটা দিয়ে হয়, হ্যাঁ? কিন্তু বাট লিখবেন না সেন্টেন্সের শুরুতে। বাট লিখে মানে হচ্ছে আপনার মার্কস কাটা দেওয়া। এই বাট মাট এগুলো লিখবেন না, হ্যাঁ? এগুলো খুবই নর্মাল আপনাকে দেখবে। আর এই যে একজন লিখেছে যে দেয়ার ফর বা ইয়েট, হ্যাঁ ইয়েট ডাজ, ডাজ মানে এইভাবে দেখেন। তবে ইংলিশগুলো আপনি কয়েকটা ওয়ার্ড দিয়ে লিখবেন, তার মধ্যে একটা হচ্ছে হাউ এভার, মোর এভার, হাউ এভার লিখবেন, হাউ এভার, মোর এভার না, হাউ এভার লিখবেন। হাউ এভার, হাউ এভার দিয়ে লিখবেন, বাট না দিয়ে লিখে হাউ এভার দিয়ে লিখবেন, ঠিক আছে? ডাজ এইভাবে না। আবার দেয়ার ফর, তবে, এর ফলে। দেয়ার ফর মানে হচ্ছে এর ফলে। আমরা দেয়ার ফরও লিখি না, আমরা যারা ব্যাংকে চাকরি পেয়েছি, আহ মোটামুটি আমরা এই দেয়ার ফর গুলা ইউজ করি না, সত্য কথা বললাম। আমরা সবসময় ইউজ করি দেয়ার বাই। এগুলোতে বেশি মার্কস পাওয়া যায়, বুঝছেন? এই জিনিসগুলো আমাদেরকে দিতে হয়। যাই হোক, হাউএভার, অতীতে দেখা গিয়েছে যে অর্থনৈতিক সংকটের সময় আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে প্রভাব ফেলে। অতীতে দেখা গিয়েছে, উল্লেখ করেছে, সে বলেছে, তারপরে হচ্ছে আরো কিছু আছে না, কালকে একটা ন্যারেশনের ক্লাস করাইছিলাম, সেখানে বলেছিলাম যে এই কথাগুলো লিখে থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে লিখে ফেলবেন। তবে এখানে কোনো ঝামেলা নাই, এখানে খুবই ইজি। অতীতে দেখা গিয়েছে, গেছে, গেছে মানে গিয়েছে, এছে কথা লিখা থাকলে, এছে কথা লিখা থাকলে আপনি এই যে গেছে, গেছে এইটা, এই কথাটা লিখা থাকলে আপনাকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ, ও তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। বুঝে গেছে? তো এখন আমরা এটা লিখবো, হ্যাঁ? কিভাবে লিখতে হবে? এখানে কোনো সাবজেক্ট আপনি দেখতে পাবেন না, দেখেন। অতীতে দেখা গিয়েছে যে, এখানে কোনো সাবজেক্ট আপনি দেখতে পারবেন না। এখানে মানে অতীতে দেখা গিয়েছে যে, যখন আপনি এই কথাগুলো লিখা দেখবেন, তখন আপনাকে কিভাবে লিখতে হবে? ইট হ্যাজ বিন, এই যে হ্যাজের পরে বিন লিখলাম। হ্যাজ কেন লিখলাম? ইটের কারণে, এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম লিখলাম। ইট হ্যাজ বিন, দেখা গিয়েছে, সিন, অথবা ইট হ্যাজ বিন দেখা গিয়েছে সি, এরকম করে আপনি লিখতে পারেন। ইট হ্যাজ বিন, আমি লিখলাম এখানে অবজার্ভড, ইট হ্যাজ বিন অবজার্ভড, ইট হ্যাজ বিন অবজার্ভড। এটা মানে হচ্ছে অতীতে দেখা গিয়েছে বা অতীতে লক্ষ্য করা গিয়েছে, অতীতে দেখা গিয়েছে বা অতীতে লক্ষ্য করা গিয়েছে। ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট, এই যে যে আছে, যে থাকার কারণে দ্যাট, দেখেন যেটা যেখানে আছে সেটা সেখানে ভাবে লিখতেছি, হ্যাঁ? এখন এই দ্যাটের পরে এখানে কমা দিতে হয়। এই যে দ্যাটের পরে এখানে কমা নাই, কিন্তু আমাদেরকে কমা দিতে হয়। অর্থনৈতিক সংকটের সময় আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে প্রভাব পড়ে। এখন আমাদের দেশীয় যে সাবজেক্ট খোঁজা, অর্থনৈতিক সংকটের সময় মারাত্মকভাবে প্রভাব পড়ে। তো মারাত্মকভাবে কে প্রভাব পড়ে অর্থনৈতিক সংকটের সময়? দেখেন, খুঁজে পাবেন না, ঠিক আছে? অর্থনৈতিক সংকটের সময় আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে, এর সাবজেক্ট আছে, এই যে আন্তর্জাতিক বাণিজ্য, এটা হচ্ছে সাবজেক্ট। এখন আপনি সাবজেক্ট আগে তো লিখবো না, তাই না? যেটা যেখানে আছে আগে সেটা সেখানে লিখেন। অর্থনৈতিক সংকটের সময়, এর ইংলিশ কি হবে? এর ইংলিশ কি হবে? গ্লোবাল, অর্থনৈতিক সংকটের সময় গ্লোবাল ক্রাইসিস, এটা লিখলেই অর্থনৈতিক সংকটের সময়। আপনি কি লিখবেন? গ্লোবাল, সরি, আপনি লিখবেন হচ্ছে গ্লোবাল ক্রাইসিস, গ্লোবাল ক্রাইসিস। গ্লোবাল ক্রাইসিস কি করতেছে? অর্থনৈতিক সংকটের সময়, এটা লিখলেন। এখন আপনার আন্তর্জাতিক বাণিজ্য, এটা আমার সাবজেক্ট না? তাহলে এরপরে কি প্রভাব পড়ে? মারাত্মক প্রভাব পড়ে, এটা লিখে দিতে হবে। তাহলে সাবজেক্ট এখন লিখতেছেন, সাবজেক্ট লিখলে ভার্ব লিখতে হবে, সাবজেক্ট লিখলে কি ভার্ব লিখতে হবে। তাহলে প্রভাব পড়ে, এই যে দেখেন আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য কি গ্লোবাল ক্রাইসিস, এখানে আপনার সাবজেক্টের এখানে একটা কমা দিতে হবে। তারপরে কি বলছে? ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য। আর ইন্টারন্যাশনাল না লিখে ন্যাশন ট্রেড এটা লিখবেন, এটা পত্রিকার মতন, ন্যাশন ট্রেড, ন্যাশন ট্রেড, এটা হচ্ছে আমার পত্রিকার মতো। বুঝতে পেরেছেন? এটা কার মতন? পত্রিকার মতন। আচ্ছা, যাই হোক, আমাদের স্টুডেন্টদের এনার্জি খুবই কমে গেছে, এনার্জি একটু বাড়াইতে হবে। সো আসেন বাড়াই দিতেছি। ইন্টারন্যাশনাল ট্রেড, তারপরে কি বলতেছে? এবার আমার মারাত্মক প্রভাব পড়ে, প্রভাব পড়ে, এর ইংলিশটা কি হবে?
ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ে। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যে এটা না, ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্রাইসিস। আচ্ছা, এইটা না, এইটা না, এইটা না। এখানে হচ্ছে গ্লোবাল অর্থনৈতিক সংকটের সময়, এইটা হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে ধরতেছে, যদিও এটা সাবজেক্ট না, এটা হচ্ছে আপনার টাইম অফ ভার্ব, কিন্তু আমি এটাকে সাবজেক্ট হিসেবেও ধরতে পারবো, না সাবজেক্ট হিসেবেও ধরতে পারবো। দেন অর্থনৈতিক সময় আন্তর্জাতিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ে, গ্লোবাল ক্রাইসিস। আচ্ছা, আন্তর্জাতিক বাণিজ্যে, ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড। এখন দেখেন, এই যে আমি কেন এখানে লিখলাম, দেখেন বাণিজ্যে এ কথা লিখা আছে না, এ কথা লিখা আছে, এই জন্য ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যে। গ্লোবাল ক্রাইসিস ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড মানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের, সরি, অর্থনৈতিক সংকটের সময় আন্তর্জাতিক বাণিজ্যে কি পড়ে, মারাত্মক প্রভাব পড়ে, মারাত্মক প্রভাব পড়ে। তো মারাত্মক ইংলিশ আমরা এখানে এই যে এটা লিখবো যে সেভিয়ার, সেভারিয়া, সরি, সেভিয়ার, সেভিয়ার, সেভিয়ার মানে হচ্ছে মারাত্মক। আপনি ডেডলিও লিখতে পারেন, বাট আমি এখানে একটু নিউজ পেপার স্টাইল করতে চাচ্ছি, এর জন্য সেভিয়ার লিখলাম। সেভিয়ার ইম্প্যাক্টস। থামেন, এখানে হয়েছে গ্লোবাল ক্রাইসিস ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, মারাত্মক প্রভাব পড়ে অন ইন্টারন্যাশনাল ট্রেড, গ্লোবাল ক্রাইসিস। আচ্ছা, এটা দেন, এটা হবে, সমস্যা নাই। তারপর কি বলছে, ইম্প্যাক্ট, ইম্প্যাক্টস, ইম্প্যাক্টস পরে, এই যে এখানে এটাকে ভার্ব বানাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, মারাত্মক প্রভাব পড়ে, কি বলছে, মারাত্মক প্রভাব পড়ে, এই যে দেখেন সেভিয়ার ইম্প্যাক্টস, মানে এইটা মানে হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে। আরো অনেকভাবে লেখা যায়, আরো অনেকভাবে লেখা যায়, সমস্যা নাই, আমরা অনেকভাবেও দেখবো, এইভাবে একভাবে দেখলাম, ঠিক আছে। ইকোনমিক্যাল ক্রাইসিস হবে না স্যার? হ্যাঁ, ও আচ্ছা, অর্থনৈতিক সংকট, ও আচ্ছা, এখানে মনে হয় কোনো একটা দিয়েছি, গ্লোবাল ক্রাইসিস দিয়ে দিয়েছি, অর্থনৈতিক সংকট হবে এটা। হ্যাঁ, ইকোনমিক ক্রাইসিস, সরি, ইকোনমিক ক্রাইসিস, সরি সরি, ওটা গ্লোবাল দিয়ে দিয়েছে, এটা অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক ইংলিশ হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড সেভারেল ইম্প্যাক্টস, বুঝে গেছে। অথবা আপনি বলতে পারেন সেভারেল ইম্প্যাক্টস অন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের উপরে পড়ে। তো যাই হোক, এইভাবে আপনি অনেকভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ইম্প্যাক্টস এখানে ভার্ব দিয়ে আমরা শেষ করে ফেলেছি, কোনো অবজেক্ট আমরা আনিনি, আপনি এখানে অবজেক্টগুলো আনতে পারবেন। ইকোনমিক ক্রাইসিস, ইম্প্যাক্টস, সেভার ইম্প্যাক্টস, ইকোনমিক ক্রাইসিস, সেভার ইম্প্যাক্ট, ধরেন এটাকে আপনি সাবজেক্ট হিসেবে ধরলেন, ইকোনমিক ক্রাইসিস, তারপরে লিখলেন হচ্ছে সেভার ইম্প্যাক্টস, এটাকে ভার্ব হিসেবে ধরলেন, ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, এটাকে আপনি অবজেক্ট হিসেবে ধরে রাখলেন, ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, এইটাকে আপনি অবজেক্ট হিসেবে ধরে রাখলেন। ধরেন এটা সাবজেক্ট হিসেবে ধরে এটার পরে ভার্ব লিখলেন, তারপরে এটা অবজেক্ট লিখলেন। আমি এখানে কি করলাম, এই পুরোটাকে একটা সাবজেক্ট বানাই নিলাম, বানাই এখানে একটা ভার্ব দিয়ে দিলাম, মানে এটা আমার ইচ্ছা মতন করেছি, বুঝে গেছে। আপনাদের এটা ইচ্ছা মতন করার দরকার নাই, এটা আমি ইচ্ছা মতন করে ফেলেছি। এখানে একটু দেখেন, হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে, হিস্টোরিক্যালি ইকোনমিক ক্রাইসিস মানে হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস এটাকে সাবজেক্ট হিসেবে ধরেছে। যে দেখেন, আমি যতটুকু সাবজেক্ট হিসেবে ধরতে চেয়েছিলাম প্রথমে, ইকোনমিক ক্রাইসিস হ্যাভ সিগনিফিকেন্টলি ডিসরাপ্টেড, হ্যাভ ডিসরাপ্টেড, হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এইটা কি ভাইরে, এইটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো না, তখন আমরা দেখবো যে কোন অ্যাডভার্ব গুলো মাঝে বসালে সুন্দর লাগে, কোন অ্যাডভার্ব গুলো শুরুতে বসালে সুন্দর লাগে। প্রত্যেকটা সেন্টেন্সের সাথে অ্যাডভার্ব থাকবে। তখন সিগনিফিকেন্টলি ডিসরাপ্টেড, ইকোনমিক ক্রাইসিস হ্যাভ সিগনিফিকেন্টলি ডিসরাপ্টেড, হ্যাঁ, ডিসরাপ্টেড মানে নষ্ট করছে কি, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড নষ্ট করছে, ইন্টারন্যাশনাল ট্রেডে ঝামেলা করতেছে, ইন্টারন্যাশনাল ট্রেডকে নষ্ট করতেছে, এরকমও বোঝায়, ইন্টারন্যাশনাল ট্রেডকে নষ্ট করতেছে। তো এইভাবেও আপনারা দিতে পারেন। এই যে দেখেন, ইন্টারন্যাশনাল ট্রেডটাকে একদম শেষে নিয়ে এসে দিয়েছে। আবার দেখেন, পাস্ট ইকোনমিক, পাস্ট ইকোনমিক মানে অতীতের যে ইকোনমিকের কথা বলা হচ্ছে সেই ইকোনমিক। তারপর কি বলছে, ডাউন টার্নস, পাস্ট ইকোনমিক ডাউন টার্নস মানে হচ্ছে নেমে যাওয়া। তো পাস্ট ইকোনমিক ডাউন টার্নস, আগে যে ইকোনমিকটা নেমে গেছে, হ্যাভ সেভিয়ারলি ইম্প্যাক্টেড, সেভিয়ারলি ইম্প্যাক্টেড। এই যে দেখেন, আমরা সেভিয়ার ইম্প্যাক্ট লিখেছিলাম, তারা কি লিখেছে, হ্যাভ লিখেছে, হ্যাভ ইম্প্যাক্টেড। আর এই যে দেখেন সেভিয়ারলি ইম্প্যাক্টেড, মারাত্মকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরা লিখেছে সিগনিফিকেন্টলি, এরা লিখেছে সেভিয়ারলি,
ভাই আপনার যেটা ইচ্ছা, আমরা যেটা সেভিয়ার লিখেছি ওইখানে আপনি সিগনিফিকেন্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন একজন সিগনিফিকেন্ট লিখেছে, একজন সেভিয়ার লিখেছে। ইম্প্যাক্টেড, ইম্প্যাক্টেড এই যে দেখেন এটা ভার্ব, আমরা ইম্প্যাক্ট শেষের দিকে দিয়েছিলাম। গ্লোবাল ট্রেডের উপরে একটা ইম্প্যাক্ট ফেলেছে। এবার আসেন আল জাজিরা পত্রিকা, এদের সব থেকে সুন্দর হচ্ছে এই পত্রিকা। ইন্টারন্যাশনাল ট্রেড হ্যাজ ফেসড মেজর সেটব্যাক, মেজর সেটব্যাক, এই যে ফেস করছে, মুখোমুখি হচ্ছে কি মেজর সেটব্যাক। সেটব্যাক মানে হচ্ছে পুনরুত্থান করা, সেট ব্যাক করা, সেট করা ব্যাক করা, সেট ব্যাক করা মানে পুনরুত্থান নিয়ে আসা। ডিউরিং দ্য পাস্ট ইকোনমিক ক্রাইসিস, ডিউরিং দ্য পাস্ট ইকোনমিক, অতীতের যে ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিক সংকট আছে সেই সংকটের উপরে মানে সেট ব্যাক করছে। মেজর মানে সমস্যা, প্রধান সমস্যা এটা বলছে। মেজর সেট ব্যাক মানে এখানে প্রধান সমস্যা বলছে, অতীতে প্রধান সমস্যা। তো আমরা কি লিখি? ইন দ্য পাস্ট। আচ্ছা এইটা কেন আসলো? ও অতীতে, আচ্ছা অতীতে কথাটা আমরা লিখতে ভুলে গেছিলাম, ইন দা পাস্ট এটা লিখতে ভুলে গেছিলাম। হ্যাঁ, ইন দা পাস্ট এটা লিখতে ভুলে গেছি, এটা আসলে আমাদের দোষ না, আমরা দেখতে ভুলে গেছি, লিখবো তো ভুলে যাওয়াটা। তবে এখানে আপনি পাস্টটার জায়গায় ইন দা পাস্ট না লিখে ডিউরিং দা পাস্ট এই কথাটা লিখবেন। ডিউরিং পাস্ট বা ডিউরিং দা পাস্ট এই কথাগুলো কিন্তু আপনাকে বেশি মার্ক তুলতে সহযোগিতা করবে। ডিউরিং দা পাস্ট, আমরা অতীতে কথা কিভাবে লিখি? ইন দা পাস্ট। আর আপনি দেখেন এখানে কত সুন্দর করে ডিউরিং দা পাস্ট লিখেছে, দেখেছেন? সো আপনি যত বেশি নিউজ পেপার পড়বেন ইনশাল্লাহ আপনি এটা ভালো করে পারবেন। ওকে, তো এইটা মূলত হচ্ছে এইভাবে শিখতে হবে। এন্ড দেন আমরা যদি আরেকটা মানে ছোট্ট আছে, এইটা জাস্ট আমি আপনাকে একটা জিনিস আমি আপনাকে দেখাবো। বড় বড় সাবজেক্টে যেভাবে আপনি লিখবেন, বড় বড় সাবজেক্ট বা বড় বড় অবজেক্ট, এটা এখানে একটু গুরুত্ব দিই। এখানে লক্ষ্য করেন, সরি এখানে একটু এটা এটা দিয়ে শেষ করে দেবো আজকে। হ্যাঁ, এটা দিয়ে শেষ করে দেবো। আর যারা 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 আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর মানে ইয়াগুলো দেখেননি, মানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে রুটিন দেওয়া আছে। রুটিন চাইলে ভাই রুটিনটা একটু কমেন্টসে দিয়ে দেবো আমরা আপনাদেরকে। আপনারা রুটিনটা কমেন্টস থেকে নিবেন, নিয়ে সুন্দর করে আগে রুটিনটা দেখবেন। রুটিনটা দেখে তারপরে বিবেচনা করবেন। যেমন আজকের ক্লাসটা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব বসানো। যেমন এখানে দেখেন ল, এটা ভার্ব, আমরা ভার্ব নিয়ে কাজ করছি আজকে। কিন্তু মূলত আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পুরোটাই শিখতেছেন। হ্যাঁ, ভার্ব নিয়ে কাজ করছি কিন্তু মূলত আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পুরোটাই শিখতেছেন। দেখেন উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, এটা আমরা সবাই জানি। ফর এক্সাম্পল এই যে এখানে কমা আছে, এখানে কমা। এখন দেখেন বড় বড় সাবজেক্ট দেখেন। 2008 সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার ফলে অনেক দেশের রপ্তানি, দেখেন কত বড় সাবজেক্ট, এই যে দেখেন। এখন বড় বড় সাবজেক্ট গুলোকে কিভাবে তৈরি করতে হয়, আমি আমি অবশ্যই টেন্স অনুযায়ী ভার্বের ক্লাস করাচ্ছি, কিন্তু একটু আপনাদেরকে দেখাবো যে সাবজেক্টের ক্লাসটা কিভাবে করবেন আপনারা। ধরেন এখানে একটা সাবজেক্ট আছে, অনেক বড় সাবজেক্ট, এই যে এত বড় সাবজেক্ট। তো আপনি প্রথমে ওই পিছন দিকে চলে যাবেন, একটা কেউ আপনাদেরকে এইভাবে শেখাচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে শিখবেন না। হ্যাঁ, এই যে দেখেন ফলে অথবা কারণে, এই কথাগুলো যদি সাবজেক্টটা ঠিক মাঝ বরাবর থাকে তাহলে এই কথাটাকে আগে লিখবেন। কিভাবে? ডিউ টু, এই কথাটা লিখবেন ফলে অথবা কারণে। এই যে দেখেন ডিউ টু লিখলাম, লিখার পরে কি করবেন? অনেক দেশের রপ্তানি, এই কথাটা আগে লিখবেন আর এর কথাটা পরে লিখবেন। বুঝে গেছে? বুঝে গেছে? ও না না, এই কথাটা না, ওইটা না, ওইটা হচ্ছে মতো কথা লেখা থাকলে, চেয়ে কথা লেখা থাকলে, সরি আমি ওইটা নিয়ে চলে এসেছি। সরি, মতো কথা লেখা থাকলে অথবা চেয়ে কথাটা লেখা থাকলে ডিউ টু কথাটা আগে লিখে ফেলবেন। লিখার পরে আপনি এখানে দেখবেন অর্থনৈতিক মন্দার ফলে, ডিউ টু 2008 সালের অর্থনৈতিক মন্দার ফলে, এই যে দেখেন এই পর্যন্ত লিখবেন। কিভাবে লিখবেন দেখেন, 2008 সালের, এর সাথে র আছে, এটাকে সবার পরে লিখবেন। বিশ্ব অর্থনৈতিক মন্দা, ঠিক আছে? তো বিশ্ব অর্থনৈতিক মন্দা কি? গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস, ডিউ টু গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস অফ, এই যে র আছে, র থাকার কারণে অফ, অফ লিখে তারপরে কি 2008 সালের, অফ 2000, হ্যাঁ 2000, of the of the years, সরি বারবার ভুল করতেছি,
আচ্ছা, অফ 2008, যাই হোক এইটা দেন। আমারও এনার্জি কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এবার এরপরে কি করব, অনেক দেশের রপ্তানি, এই কথাটা লিখব, অনেক দেশের রপ্তানি। হ্যাঁ, এই কথাটা কিভাবে লিখবো দেখেন, আপনি ওইভাবে শিখে অনেক দেশের রপ্তানি ডিউ টু, এটা এইভাবেও লিখতে পারেন একদম শেষের দিক থেকে, কিন্তু একদম নর্মাল হয়ে যাবে। কি হয়ে যাবে? একদম নর্মাল কোয়ালিটি হয়ে যাবে। একদম নর্মাল কোয়ান্টিটি না লেখার জন্য ফলের পরে এই যে এইটা আগে লিখবেন। কি কারণে এইটা আগে লিখবেন? এই পাশে আপনি ওইটাও আগে লিখতে পারেন, অনেক দেশের রপ্তানি, এটাও আগে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এইভাবে লিখবো যে ডিউ টু গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস অফ 2028, যেহেতু এখানে আমি সাল দিয়েছি, সাল দিলে এখানে একটা কমা দিতে হবে। ঠিক আছে, 2028 না, 2008। আচ্ছা, 2008 সালে। তারপরে দেখেন এইখানে এরপরে হচ্ছে অনেক দেশের রপ্তানি, অনেক দেশের রপ্তানি, রপ্তানিটাকে আগে লিখতে হবে আর অনেক দেশেরটাকে পরে লিখতে হবে। তাহলে রপ্তানি ইংলিশ কি হবে? এক্সপোর্ট, এক্সপোর্ট অফ, তারপরে কি বলছে? অনেক দেশের, এক্সপোর্ট অফ ম্যানি কান্ট্রিজ, এক্সপোর্ট অফ ম্যানি, ম্যানি লিখলাম তো, ম্যানি লিখার পরে যে সাবজেক্টটা লিখবেন এটাকে প্লুরাল করে দিবেন, ম্যানি কান্ট্রিজ, ম্যানি কান্ট্রিজ হ্রাস পেয়েছিল। এই যে দেখেন তলম, হ্রাস পেয়েছিল। তাহলে হ্রাস ইংলিশ কি হবে? ডিক্লাইন, ডিক্লাইন। তলম থাকলে কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। তাহলে ডিক্লাইনের সাথে আমি কি যুক্ত করব? ডি যুক্ত করলে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম হয়ে গেল, ডিক্লাইন। এবং এন্ড কি বলছে? কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়েছিল, এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়েছিল। তো এই যে নেতিবাচক প্রভাব পড়েছিল এইটা আগে লিখতে হবে, নেতিবাচক প্রভাব পড়েছিল এইটা আগে লিখতে হবে, কর্মসংস্থানের উপর, উপরের এই পরেরটা পরে লিখতে হবে। তো নেতিবাচক প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড মানে হচ্ছে প্রভাব ফেলা, নেগেটিভ ইম্প্যাক্ট নেতিবাচক প্রভাব পড়েছিল, অ্যাফেক্টেড, সরি অ্যাফেক্টেড, প্রভাব পড়েছিল, ল আছে এই জন্য ভার্বের 2 নাম্বার ফর্ম বসাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে যেমন ভার্বের 2 নাম্বার ফর্ম বসাইছি ভার্ব টু, এখানেও তেমন ভার্ব টুটা আমরা বসাচ্ছি। নেগেটিভ ইম্প্যাক্ট, প্রভাব পড়েছিল, এখানেও ল আছে, এই যে দেখেন কিসের উপর? অন, অন মানে উপর, কার উপর? কর্মসংস্থানের উপর। তাহলে কর্মসংস্থান ইংলিশ কি হবে বলেন? আপনারা বলেন কর্মসংস্থান ইংলিশ কি দিব? ফর এক্সাম্পল, সেভারাল নেশন হ্যাজ ডিক্রিজড এক্সপোর্ট ফর বিং গ্লোবাল ইকোনমিক, হ্যাঁ ফর বিংও দেওয়া যায়, ফর বিং গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস ইন 2028, সরি 2008, and greatly impacted on employment। আচ্ছা, বলেই দিয়েছে সেটব্যাক মানে তো বাধা বা পুনরুত্থান, কেন বললেন? ও আচ্ছা, ইমরান হোসেন, সেটব্যাক মানে অবশ্যই বাধা, সেটব্যাক মানে পুনরুত্থান, এইখানে পুনরুত্থান বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্য আমি ওখানে পুনরুত্থান বলেছি। আচ্ছা, এখন আসেন আপনি আরেকবার ডিকশনারিতে সার্চ দেন, দেখেন চলে আসবে পুনরুত্থান। আচ্ছা আসেন, আচ্ছা এফেক্টেড অন, তারপরে কি? কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, উনি লিখে দিয়েছে যার কারণে আমাকে লিখতে হচ্ছে এমপ্লয়মেন্ট। আচ্ছা, উনি অনেকভাবে লিখেছে, এই যে একজন এখানে লিখেছে যে আব্দুর রহমান, আব্দুর রহমান আরেকভাবে লিখেছে। আমরা অনেকভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে মূল থিমসটা সেটা হচ্ছে আমাকে লিখতে হবে সাবজেক্টের পর আমরা ভার্ব বসাবো। উনি যেভাবে লিখেছে দেখেন, ফর এক্সাম্পল সেভারাল নেশন হ্যাজ, কি বলছে? ডিক্রিজ, না হ্যাজ হবে না তো, হ্যাভ হ্যাজ তো আপনার ওইটা হচ্ছে পাস, ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে ল আছে, এই যে দেখেন ল, এই যে দেখেন ল, ল থাকলে কি? ভার্বের 2 নাম্বার ফর্ম, ল থাকলে কি? ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা বসবে, বুঝতে পেরেছেন? এই জন্য হ্যাজ বসবে না। আপনি হ্যাড বসাতে পারেন, হ্যাজ বসাতে পারবেন না। হ্যাঁ, এমপ্লয়মেন্ট, অন এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের উপরে মানে কর্মসংস্থানের উপরে। এখন এইটা পত্রিকা কিভাবে লিখেছে দেখেন, এই যে দেখেন এইখানে পত্রিকাগুলো কি করেছে দেখেন, দা 2028, 2028 বলছি, দা 2008 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটা পুরোটা আমার সাবজেক্ট ধরেছে। এই যে দেখেন 2008 এর আগে দি লাগাই দিয়েছে। হ্যাঁ, এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমরা ইকোনমিক ক্রাইসিস বলছি, এটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলছে। লিড টু, পরিচালনা করছে কি? আর শার্প ডিক্লাইন, একটা
মানে হচ্ছে স্পষ্ট হ্রাস পরিচালনা করছে ইন এক্সপোর্টে অ্যান্ড জব লসেস, মানে জব লসেস, এটা একটা অংশ জাস্ট হচ্ছে একটু বাড়িয়ে দিয়েছে অ্যাক্রস ম্যানি কান্ট্রিজ। আমরা ম্যানি কান্ট্রিজ এর আগে অ্যাক্রস যুক্ত করে দিয়েছে কারা? গার্ডিয়ান পত্রিকা। এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এটাকে কি বলা হয়? ফিক্সড এক্সপ্রেশন। আবার দেখেন এইখানে লক্ষ্য করেন এটাকে তারা কিভাবে লিখেছে, ডিউ টু দ্য 2028 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এইটাকে তারা 2028, আমার ওটা মুখ দিয়ে বের হচ্ছে, এটা স্লিপ অফ টাংস, আচ্ছা ওইটা বের হয়ে যাচ্ছে 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এইটা হচ্ছে একটা অবজেক্টকে সামনে নিয়ে এসে বসায় দেয়, এটা গার্ডিয়ানের নিয়মই এই। তারপর কি বলছে, এক্সপোর্ট ড্রপ ওয়ার্ল্ড ওয়াইড। এক্সপোর্ট কি করছে? ড্রপ, পড়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড পড়ে যাচ্ছে। এক্সপোর্ট কি করছে? ওয়ার্ল্ড ওয়াইড পড়ে যাচ্ছে। নিতাই ঘোষও লিখেছিল, আমি দেখি নাই। আচ্ছা, পড়ে যাচ্ছে, কি পড়ে যাচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড পড়ে যাচ্ছে। সো এই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে নিউ ইয়র্ক টাইম একটা কাহিনী করে, সেটা হচ্ছে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসে বসায় দিয়ে এটাকে সামনে রাখে, তারপরে এইটাকে এখানে সাবজেক্ট বানাইছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। বুঝতে পেরেছেন? মানে আপনি যেটা সাবজেক্ট, এই সাবজেক্ট এবং ভার্বটাকে এখানে তুলে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, একটা সেন্টেন্স বানাই দিছে। আবার আরেকটা সেন্টেন্স করছে, কজিং নেগেটিভ ইম্প্যাক্টস। নেগেটিভ ইম্প্যাক্ট ঘটছে, কোথায় ঘটছে? কজিং মানে ঘটা, কি ঘটছে? নেগেটিভ ইম্প্যাক্ট ঘটছে কোথায়? এমপ্লয়মেন্টের উপরে, মানে অর্থনীতির, কর্মসংস্থানের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ঘটেছে। এই কারণে নেগেটিভ ইম্প্যাক্ট ঘটেছে কর্মসংস্থানের উপরে, মানে এটা বলছে নেতিবাচক প্রভাব পড়েছে। আবার দেখেন এই দেখা দেখি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, গার্ডিয়ান পত্রিকার মতন করে আল জাজিরা পত্রিকা কিছুটা নকল করার চেষ্টা করে। হ্যাঁ, এটা না যে নকল করার চেষ্টা করে, এটা আমি কখনোই বলবো না। কারণ হচ্ছে এই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট এটা বলি, তারা একই গতিতে আগানোর চেষ্টা করে। আপনি কখনো কখনো দেখবেন গার্ডিয়ান পত্রিকা ঠিক আল জাজিরা পত্রিকার কিছু অংশ নিবে, আবার কখনো কখনো আল জাজিরা পত্রিকার কিছু অংশ গার্ডিয়ান পত্রিকার মতন করে থাকবে। এগুলা কিছু অংশ, যেমন হচ্ছে যে দেখেন 2008, এই যে দেখেন দ্য 2008, তারপরে এরা বলেছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল, আর এরা বলেছে ইকোনমিক মেল্ট ডাউন। দেখেন এই যে দেখেন মেল্ট ডাউন, আর এখানে কি বলছে? ক্রাইসিস। এরা কি বলছে? মেল্ট ডাউন মানে হচ্ছে পড়ে যাওয়া। কি পড়ে যাওয়া? রেজাল্টেড মানে হচ্ছে ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? ইন ফেলিং এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি একদম নিচে পড়ে যায় এই ফলে। অ্যান্ড রাইজিং আনএমপ্লয়মেন্ট, মানে এখানে আমরা কি বলছি? রাইজিং মানে বৃদ্ধি পেয়েছে, আনএমপ্লয়মেন্ট কর্মসংস্থানের কর্মসংস্থান না, এমপ্লয়মেন্ট না, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। রাইজিং মানে কি? বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পাচ্ছে? এই আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে, মানে কর্মসংস্থানের অভাব বৃদ্ধি পাচ্ছে ইন নিউমেরিয়াস মানে অনেকগুলা ন্যাশনে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আচ্ছা, সালের আগে দি কেন স্যার? ইন দেওয়া যাবে কি? হ্যাঁ, ইন না, দি দিচ্ছে। আমি আপনাকে বলছি সালের আগে কেন দি দিচ্ছে। সালের আগে দি দিয়ে এটাকে সাবজেক্ট বানানোর জন্য দি দিচ্ছে, বুঝছেন? এখানে যদি আপনি ইন দেন তাহলে এটা তো সাবজেক্ট হবে না, কারণ এটা প্রেপোজিশন দিয়ে কখনো সাবজেক্ট তৈরি হয় না, প্রেপোজিশন দিয়ে অ্যাডভার্ব তৈরি হয়। আর সাবজেক্ট তৈরি করতে হলে ওকে নাউন বানাইতে হয়, এই জন্য এখানে সালের আগে এটা বসাইছে। যে কোনো জিনিসের আগে আপনি নিউজ পেপারগুলোর দিকে একটু লক্ষ্য করবেন, যে কোনো জিনিসের আগে তারা কি করে? একটা আর্টিকেল বসিয়ে সেটাকে নাউন সাবজেক্ট বানিয়ে দেয়। বুঝতে পেরেছেন? এরকম অনেকগুলা কাহিনী আছে, অনেকগুলা কাহিনী থাকবে, এই কাহিনীগুলো ঘটবে। বেকারত্ব, হ্যাঁ বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে ইন নিউমেরাস নেশনস, অনেকগুলা নেশন। দেখেন তারা কান্ট্রি লিখে না, দেখেন নেশনস লিখছে, দেখেছেন? আচ্ছা, এটার উপর আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে, যারা ক্লাস করতেছেন আলহামদুলিল্লাহ তারা হোমওয়ার্ক গুলো পেয়ে যাবেন। এবং এই হোমওয়ার্কটা কিসের উপরে দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, ওয়েট। এই যে আমরা আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনৈতিক সংকট, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বৈশ্বিক অর্থনীতি সংকট, ইংলিশ হচ্ছে বৈশ্বিক অর্থনীতি সংকট, ইংলিশ কি বলেন? গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। তাহলে এইটার উপরে আপনাদের হোমওয়ার্ক থাকতেছে। আমরা ওয়ার্ডগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সকল ওয়ার্ডগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি শুধু বাসায় বসে বসে শুধু মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্ব বসাবেন। একটু সমস্যা হবে, এই ছোটখাটো সমস্যাগুলোকে আপনি আপনার মতন করে লিখে দেন,
আমি ওটা সলভ করে দিচ্ছি কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর এর বাদেও আপনারা যদি আমাদের কোর্সের কোনো ডিটেলস দেখতে চান তাহলে কোর্সের ডিটেলসটা হচ্ছে একটু নিচে থাকবে। যদি আমি আপনাকে একটু থামবেন, অপেক্ষা করবেন একটু, এই যে এখানেই আমরা রেখে দিয়েছি এই জিনিসটা, আমরা একটু আপনাকে দেখাই, একটু দেখাই। এই যে এই যে এই যে কোর্সের বিষয়টা একটু দেখাই, আপনার গ্রামারও ক্লিয়ার হবে, 3000 ভোকাবুলারি ক্লিয়ার হবে, আপনার সবকিছু ক্লিয়ার হবে। এই যে দেখেন, বড় বড় সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, মানে স্টেপ বাই স্টেপ। তারপরে কি, টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, আজকে যেটা দেখানো হলো এটা 2 ঘন্টার ক্লাসে আপনাদেরকে একটু কমপ্লিটলি করাবো, এবং কমপ্লেক্স বাক্য দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটার পুরো টপিকসটা আপনি শেষ করবেন, এই যে কি, রোল অফ টেকনোলজি ইন এডুকেশন। তারপরে দেখেন প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, প্র্যাকটিস ক্লাসের আসলে বিষয়টা কি, এটি একটু আপনাকে বোঝাই। এই যে 4 নাম্বারে এসে প্র্যাকটিস ক্লাস, প্রথম 3টা ক্লাসের পরে প্র্যাকটিস ক্লাসটা আপনাকে কি বোঝাচ্ছে একটু দেখেন। প্রথম ক্লাসটা হবে এই যে ক্লাইমেট চেঞ্জ, দ্বিতীয় ক্লাসটা হবে টেন্স অনুযায়ী ভার্ব দিয়ে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, তারপরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হবে রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, তারপরটা হবে হচ্ছে এই যে প্র্যাকটিস ক্লাসটা হবে কিসের উপর, পভার্টি এলিভিয়েশন স্ট্র্যাটেজিস, মানে হচ্ছে ওই যে দারিদ্র বিমোচন। তো এই 3টা ক্লাস হওয়ার পর প্র্যাকটিস ক্লাসে আসলে কি শেখানো হবে, এই যে আপনি এই যে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে শিখলেন যা, টেন্স দিয়ে শিখলেন যা, ফ্রি হ্যান্ড, তারপরে কি ওই যে সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে শিখলেন যা, তা এই পুরোটার উপরে এই 4টা রুলস আবার খাটানো হবে, এই 4টা রুলসকে পুরোটার উপরে খাটানো হবে। আর এগুলো তো একটা একটা করে চলে গেছে, এগুলো আপনারা প্র্যাকটিস করলে এই 4টা রুলসের উপরে পুরোটা খাটানো হবে। আর এর উপরে সবগুলোর উপরে আপনাকে কিন্তু প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে, যেমন প্রথম ক্লাসে 4টা প্র্যাকটিস শিট, তারপরটা 4টা প্র্যাকটিস শিট মানে আপনার হোমওয়ার্ক। এর মানে কি, আপনার হোমওয়ার্ক, আপনি হোমওয়ার্ক করে আমাদেরকে জমা দিবেন। হ্যাঁ, এখানে ভয় পাওয়ার কোনো কিছু না, আপনার হোমওয়ার্ক হবে কি হবে না এইটা বড় বিষয় না, আপনার শুধুমাত্র মাথায় রাখতে হবে আমি সাবজেক্ট খুঁজে বের করব, আর সাবজেক্টের পরে সুন্দর করে ভার্ব বসাবো, ব্যাস, আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে। বুঝতে পেরেছেন? এতটুকু জাস্ট মাথায় রাখবেন। অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য গ্লোবাল, ইতি খুবই দারুণ। ইতি আপনি কি আমার আগে ক্লাস করতেন? The Mali nation had faced major decline in the export system. I don't know যে উনি ক্লাস করতো কিনা, তবে একটা জিনিস আমি একটু চেষ্টা করি সব সময়, আপনাদের কাছেও আমি একটা জিনিস কথা বলি, আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি যে আমি মূলত আপনাদেরকে ক্লাস নিতে নিতে একটা জিনিস চেষ্টা করি যে আপনাদের কিছু যাতে স্পোকেনটাও হতে থাকে। যদিও আমাদের এই পেজ থেকে স্পোকেনের আলাদা ইনস্ট্রাক্টর থাকবে, আলাদা ইনস্ট্রাক্টর আপনাদেরকে স্পোকেন শেখাবেন, কিন্তু তারপরেও আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যাতে আমার ক্লাসগুলো করতে করতে আপনারা হচ্ছে একটা স্পোকেনটাকেও নিয়ে আসতে পারেন। কিন্তু একবারে শুরুতেই যদি স্পোকেন বলতে থাকি, এই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কিছু বুঝবেন না। সো এই বোঝার জন্য হলেও আপনাদের এই ক্লাসগুলো করতে হবে। প্রথম ক্লাস থেকে আমরা স্পোকেন হালকা হালকা বলতে শুরু করব, বা 10টা বা 15টা ক্লাসের পরে আপনার স্পোকেনটা যাতে আমার শুনে শুনে যেতে হয়, শোনাটাও খুবই ইম্পর্টেন্ট, লিসেনিং করবেন, লিসেনিং করলে একটা সময় আপনি নিজে নিজে বলতে পারবেন। আর আপনারা যেহেতু আমাদের জুমে ক্লাস করবেন, এখানে না, ফেসবুক লাইভে না, আপনারা যেহেতু আমাদের জুমে ক্লাস করবেন, যখন আমার সাথে কথা বলবেন তখন এই যে আমি যেই কথাটা বলছি মাঝে মাঝে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চিন, তখন আপনারা জাস্ট এই কোশ্চিনটা, স্যার আই হ্যাভ এ কোশ্চিন, এইভাবে বলার চেষ্টা করবেন। এতে করে কি হয়, আমি বলছি না পুরো কথাটাই আপনি ইংলিশে বলেন, কিন্তু যেটা পারবেন, যেটা আমি বলছি সেটাই শুধুমাত্র শুনেন, আর সেটাই চেষ্টা করেন আপনি নিজে নিজে বলা, আপনি ভেঙে ভেঙে বলেন। আর হোমওয়ার্কগুলো প্রতিদিন করেন, দেখেন 5টা হোমওয়ার্ক করার পর আপনার ফ্রি হ্যান্ড রাইটিং একদম দ্রুত গতিতে ছুটতেছে। কিন্তু আপনি যদি নিউজ পেপারের মতন করতে চান, আমাদের প্রত্যেকটা ক্লাস যদি আপনি দেখেন, এই যে দেখেন এই পর্যন্ত যখন আমরা আসব, এই যে দেখেন এইখান থেকে এই যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, প্যাসিভ ভয়েস দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, ক্লজ অ্যান্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে আপনার দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং হচ্ছে কনজাংশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে প্র্যাকটিস শিটগুলো একটু বাড়বে, 8টা প্র্যাকটিস শিট আসবে, হ্যাঁ, মানে হোমওয়ার্কটা বাড়বে আপনার। তারপরে হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা 3টা ক্লাসের পর পর একটা করে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, প্রিপজিশন দিয়ে, ডিটারমিনার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, সেন্টেন্স এনহ্যান্সার দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, তারপর এই যে এখানে নিচে আছে এই যে দেখেন ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, ওই যে ফিক্সড এক্সপ্রেশন গুলা বসালে দেখতে সুন্দর লাগে, এক্সট্রা ওয়ার্ড ওগুলো দেখতে সুন্দর লাগে, এন্ড কন্ডিশনাল দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, অ্যাডজেক্টিভ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, প্রত্যেকটার সাথে একটা করে টপিক শেষ হচ্ছে, 10টা করে প্র্যাকটিস শিট থাকতেছে। আলহামদুলিল্লাহ আপনার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনি পুরোটাই নিতে পারবেন, ঠিক আছে? বুস্ট, হেল্প, অ্যাসিস্ট, ইটিসি। ওকে, ডান মুস্তাফিজ। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলো দেখেন, ব্লু ইকোনমি আমাদের ব্যাংকগুলোতে পরীক্ষা আসে, গ্রিন ইকোনমি এগুলো আমাদের ব্যাংকগুলোতে পরীক্ষা আসে, এগুলো শিখবেন কি দিয়ে? প্র্যাকটিস ক্লাসে শিখবেন অ্যাডজেক্টিভ,
আর অ্যাডজেক্টিভ দুইবার লেখা হয়ে গেছে, এটাকে আমাদের একবার কেটে দিতে হবে। অ্যাডভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, রিলেটিভ প্রোনাউন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। এই যে দেখেন সিগনিফিকেন্স অফ স্টার্টআপ কালচার ইন বাংলাদেশ, বাংলাদেশের কালচার নিয়ে আসবে। আর আমরা আরো পাঁচটা, এখানে 30টা টপিকস আছে। হ্যাঁ, এখানে 30টা টপিকস আছে, মোট 35টা ক্লাস থাকবে। প্রথম 30টা টপিক শুধুমাত্র এগুলোর উপরে যেগুলো বিগত সালে এসেছে, আর 5টা টপিকস থাকবে বিগত সালে আসতে মানে সামনের পরীক্ষাগুলোতে আসতে পারে এর উপরে, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমাদের কোর্সগুলো চালু হচ্ছে ইনশাল্লাহ। এই যে দেখেন 30টা আছে, এই যে এখান থেকে 30টা, এই যে 30টা আমাদের এগুলো বিগত সালের। আর 5টা টপিকস থাকবে, ওই 5টা টপিকস হচ্ছে বর্তমান রিসেন্টলি টপিকস গুলো থেকে 5টা টপিকস দেওয়া হবে। 5টা টপিকস এর মধ্যে আপনার কমন পড়ে যাবে। এখন হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংও শিখবেন, ইংলিশ রাইটিং শিখবেন এক্সট্রা ভাবে। আপনার ব্যাংক, বিসিএস, আইএলটিএস সব কিছুর জন্য এই কোর্সটা ইম্পর্টেন্ট। ইভেন আপনি যদি একজন মানে ভর্তি পরীক্ষার্থীও হয়ে থাকেন, মানে যদিও বলবো এটা ওনার কাছে আসলে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু বেশি হওয়াটা বেস্ট। কারণ ইন ফিউচারে আপনাদের ইংলিশটা খুবই দরকার। কারণ ইংলিশ যেভাবে আগাচ্ছে সেভাবে এখন আর গ্রামার পড়ে ইংলিশ শেখা পসিবল না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, আমরা সামনের দিকে আগাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য এবং আমাকে সহ্য করার জন্য। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। এবং আপনাদের সবাইকে আমাদের টিউটর একাডেমিয়া ইংলিশ টিউটর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো থাকবেন। শুভরাত্রি এবং হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।